প্রতিদিনের মতো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে রবি। বেশ কয়েকদিন ধরে একটা সুগন্ধি তার নাকে আসছে। অদ্ভুত বিষয় হলো তার সাথে থাকা রাশেদ সেই সুগন্ধি নাকি পাচ্ছে না। বিষয়টা বেশ অদ্ভুত বটে। আজও রবি একই সুগন্ধি পাচ্ছে। রবি ভাবে এটা নিয়ে। তার প্রথম প্রশ্ন, এই সুগন্ধিটা কোথা থেকে আসছে? পাশে নেই কোনো ফুল গাছ, আর নেই সুগন্ধি আসার মতো কোনো জিনিস। দ্বিতীয় প্রশ্ন, সুগন্ধিটা রবি একা পাই কেন? তার সাথে থাকা কেউ এই সুগন্ধিটা পায় না কেন? যেখানে সেখানে রবি এই সুগন্ধি পায় না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এই সুগন্ধি পাই। রবির মনে ভয় ঢুকে গেল। হাঁটছে ভয় নিয়ে। ঠিক নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সে সুগন্ধি পাওয়া বন্ধ হলো। রবি চলে গেল নিজের কাজে। রাতে রবি ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। হঠাৎ ঘরের ভেতরেও একই সুগন্ধি পেয়ে রবি ভয়ে কেঁপে উঠল। রবি তার আপুকে ডাক দিল, কিন্তু আপু ঘুমে থাকায় রবির ডাক শুনতে পায়নি। রবি সুগন্ধিটা খুঁজতে চেষ্টা করছে, কিন্তু বুঝে উঠতে পারছে না সুগন্ধিটা কোথা থেকে আসছে। হঠাৎ রবি খেয়াল করলো দরজার কাছে কিছু একটা দৃশ্যমান হচ্ছে। রবি ভয়ে পিছিয়ে গেল। নিজের বিছানায় বসে ভয়ার্ত চোখে দরজার দিকে তাকিয়ে আছে। রবি দেখল একটা অপরূপা মেয়ে দৃশ্যমান হলো। সাথে সাথে রবি অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরতে নিজেকে অদ্ভুতভাবে আবিষ্কার করলো। সাথে সকাল হয়ে গেল। কখন রাতে জ্ঞান হারিয়েছিল? হঠাৎ আপুর ডাক শুনে রবি তাড়াতাড়ি ঠিক হয়ে নিল। বাইরে গিয়ে নাস্তা করে নিল। আজ ভার্সিটিতে যেতে হবে, তাই রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা হলো। ভার্সিটিতে গিয়ে আনমনে রবি বসে আছে। রাশেদ আর তার বন্ধুরা রবিকে আনমনা দেখে রবির কাছে এলো। রাশেদ রবিকে বলল, আরে বন্ধু, কি হয়েছে বলবি তো? সারাক্ষণ আনমনা হয়ে বসে থাকলে হবে নাকি? আমি বললেও তোরা কেউ আমার কথা বিশ্বাস করবি না। আরে বল, কি হয়েছে? বিশ্বাস করব? কয়েকদিন ধরে আমি তোকে বলছিলাম আমি একটা অদ্ভুত সুগন্ধি পাই, কিন্তু সেটা আর কেউ পায় না। আবার একই কথা? আরে তুই যদি পাস তাহলে তোর সাথে থেকে আমি পাবো না, এটা কি হতে পারে? সেটাই তো সমস্যা, তোরা কেউ সে সুগন্ধি পাস না, কিন্তু আমি পাই। সেটা নিয়ে চিন্তায় আছিস? আরে ভাই, সেটা যদি নির্দিষ্ট স্থানে পেতাম তাহলে নিজেকে কিছু সামলাতে পারতাম। কাল সে সুগন্ধিটা আমার বাসায়ও পেয়েছি। বলিস কি? শুধু তাই নয়, সুগন্ধি পাওয়ার পরে যখন আমি সুগন্ধির উৎস খুঁজতে যাই তখনই আমি রবি আর কিছু বলতে পারল না, কারণ কেউ তার কানে কানে বলল। এরপর কি হলো বললে মেরে ফেলবো তোমাকে। রবি কথাটাকে বলল, দেখতে পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। রবি অদ্ভুতভাবে পেছনে তাকালো, তাই সব ফ্রেন্ড অবাক হয়ে রবিকে জিজ্ঞেস করলো। কি হলো, হঠাৎ পিছনে এভাবে তাকালি কেন? কিছু না, এমনি, চল ক্লাসে যাই। রবির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তাও সবাই ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে রবি আর রাশেদ বাসায় আসতে যাবে, ঠিক পথের সেই জায়গায় আসতে রবি আবারও পরিচিত সে সুগন্ধি পাচ্ছে। রবি জানে রাশেদকে কিছু বললেও সে বিশ্বাস করবে না, তাই চুপচাপ দুজন বাসায় চলে গেল। রাতে ঘুমালে হঠাৎ বুকে ভারী কিছু অনুভব করে রবির ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে সেই মেয়েটি যে দরজার কাছে দৃশ্যমান হয়েছিল। রবি মেয়েটাকে দেখেই চমকে উঠল। এই, কে 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 আপনি? আহা, ডিস্টার্ব করো না তো, একটু ঘুমাই তোমার বুকে। কি বলছেন এসব? কে আপনি? ভূত? আজীব তো, ভূত কোথা থেকে আসবে এখানে? আর আমি থাকতে ভূত প্রশ্নই আসে না। আপনি তো নিজেই একটা ভূত। এত সুন্দর মেয়েকে তোমার ভূত মনে হয়? রবি আসলে বুঝতে পারছে না কি বলবে। এইদিকে রবির গায়ের সমস্ত শক্তি দিয়ে মেয়েটাকে সরানোর চেষ্টা করেও পারছে না। দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা রবির। উপায় না পেয়ে রবি ভোরে আপু বলে চিৎকার দিল। সাথে সাথে মেয়েটা রবির বুক থেকে উঠে গেল। রবির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। এইদিকে রবির আপু রবির চিৎকার শুনে ঘুম থেকে উঠে গেল। তাড়াতাড়ি রবির রুমে আসলো। এসে দেখে রবি খুব ভয় পেয়ে বসে আছে। কি হলো এভাবে? ভয় পেয়েছিলাম। কিসের ভয়? আর কয়েকদিন ধরে দেখছি তুই অস্বাভাবিক আচরণ করতেছিস। কি হয়েছে বলতো? আপু, মেয়েটা মেয়েটা এখানে। আর কিছু বলতে পারলো না, কারণ মেয়েটা তখনই রবিকে কানে কানে বলে গেল। বললে মেরে ফেলবো তোমার আপুকে। রবি ভয়ে চুপ হয়ে গেল। রবির আপু জিজ্ঞেস করলো, কি হলো, কোন মেয়েটা? কিছু না, খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই ভয় পাইছি। ওকে সোনা ভাই, ঘুমিয়ে যা। রবি ভয়ে ভয়ে আবার শুয়ে পড়ল। ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু ঘুম যেন আসছে না। হঠাৎ কখন যে চোখ লেগে গেল তা বুঝতে পারেনি। আজানের শব্দ শুনে ঘুম ভেঙে গেল। নামাজে চলে যায়। যাওয়ার সময় আবারও সেই পরিচিত সুগন্ধিটা পাই, আবার আসার সময়ও পাই। রবিকে এবার খুব ভাবিয়ে তুলল সুগন্ধিটা। এবার সে সোজা মসজিদের হুজুরের কাছে গেল।
হুজুর রবিকে একটা পরিচিত বড় মাপের হুজুরের কাছে নিয়ে গেল। রবির সব কথা খুলে বলল। রবিকে ভালো করে দেখে বড় হুজুর বলল, তোমার সামনে যে মেয়েটা দৃশ্যমান হয়েছিল সেটি সাধারণ কোনো মেয়ে নয়, তবে তোমার ক্ষতি কখনো করবে না। আমি আর কিছু বলতে পারবো না। রবি হুজুরের কথা শুনে অবাক হলেও কিছু বলতে না পেরে বাসায় চলে এলো। রাতে খেতে গিয়ে তেমন খেতে ইচ্ছা না থাকে আবার চলে এলো। হালকা ঘুম আসতে যাবে ঠিক তখনই সে সুগন্ধি রবির নাকে আসলো। রবি ভয়ে বসে পড়ল। চারপাশে তাকিয়ে দেখে কিছুই নেই, কিন্তু ভয় তো মনের মধ্যেই আছে। হঠাৎ রবি খেয়াল করলো দরজার পাশে আবারও দৃশ্যমান হচ্ছে মেয়েটি। রবি এবার নিজেকে অনেক শান্ত আর শক্ত করলো। যাই হয়ে যাক, এবার মেয়েটার সাথে কথা বলতেই হবে। নিজের মধ্যে এক জিদ ধরলো। মেয়েটা দৃশ্যমান হয়ে রবির পাশে আসতেই, কে আপনি? বারবার আমাকে ভয় দেখান কেন? আমি কে জানলে তুমি এমনিতেই ভয় পাবে। না, বলুন কে আপনি। এটা তো জানি আপনি কোনো মানুষ নই। তাহলে শুনতে চাও কে আমি? শুনতে চাই, বলুন কে। আমি হলাম এক পরী। তো আমার কাছে কি চান? বারবার আমার কাছে কেন আসেন? আসলে আমার তোমাকে খুব ভালো লাগে। কি ভালো লাগে? আপনি একজন পড়ি, বুঝতে পারছেন? তো কি হয়েছে, পরী বলে কি ভালোবাসা যাবে না? যাবে, তবে সেটা আপনার পরীর দেশের কাউকে, মানুষকে নয়। আমি এত কিছু জানি না। তোমাকে ভালোবাসি মানে তোমাকেই ভালোবাসি। এত সহজে ভালোবাসি বলে দিলেন? আদৌ কি ভালোবাসেন? আর আমাদের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠবে না সেটা তো জানেন। প্রথমে বলেছি ভালোবাসার কথাটা নিজের মধ্যে চেপে রাখতে নেই, তাই বলে দিলাম। আর কে বলেছে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে পারে না? আপনার পরীর দেশের কেউ আমাকে মেনে নেবে না, আর না আমার পৃথিবীর কেউ আপনাকে মেনে নেবে। আমার দেশের সবাই মেনে নেবে। শোনো, আমার দেশে আমার বাবার রাজত্ব চলে। আমি পরীর দেশের রাজার একমাত্র মেয়ে। তার মানে রাজকন্যা? হুম, তুমি চাইলে তোমাকেও আমাদের মতো বানিয়ে দিতে পারি, শুধু তোমার ইচ্ছেটা প্রয়োজন। হবে না তা কখনো। আমি মানুষ হয়ে ভালো আছি। আর কি দেখে আপনি আমাকে ভালোবাসলেন? সেটা এক ইতিহাস, শুনতে অনেক সময় লাগবে। আপনার ইতিহাস শুনতে প্রয়োজনে আজ ঘুমাবো না। তাও বলেন, কেন আমার মতো একটা মানুষকে ভালোবাসতে গেলেন? তাহলে আমার দেশে চলো, তোমাকে ইতিহাস বলবো আর আমার দেশটাও ঘুরে দেখাবো। না, এটা কিভাবে হয়? আমি যাব না আপনার দেশে। আমি চাইলে তোমাকে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তোমার তো অনেক ইচ্ছে পরীর সাথে প্রেম করার, পরীকে বিয়ে করার। তখন আমি তো জানতাম না বাস্তবে এরকম কেউ আমার সামনে আসতে পারে। তো এখন কেউ তোমার সামনে আসছে বলে তুমি কি খুশি না? তা বলিনি, কিন্তু আবার ভয় করছে যদি আমার খারাপ কিছু হয়ে যায় তখন কি হবে? হুজুর তো বলেছিল যে আমি কখনো তোমার ক্ষতি করব না, বিশ্বাস করতে পারো আমার। আর কখনো কেউ তোমার ক্ষতিও করতেও পারবে না। আমি তোমার পাশে সারাক্ষণ আছি। কোনো বিপদে পড়লে শুধু আমার কথা মনে করো, আমি সাথে সাথে চলে আসব। যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করে না সেখানে পরীকে কিভাবে বিশ্বাস করব? তোমরা মানুষের একটাই সমস্যা, কেউ বিশ্বাস করলে তার বিশ্বাস ভঙ্গ করো, আর বিশ্বাস না করলে অন্যরকম চিন্তাধারা নিয়ে বসে থাকো। চলো আমার সাথে, আমার দেশে গল্প শোনাই তোমায়। না, আমি যেতে পারবো না। রাতে খাবারটাও ঠিকমতো খাওনি, চলো ওখানে গিয়ে খাবে। আমাদের দেশের খাবার অমৃত। কোনো মানুষ একবার খেতে পারলে বারবার চাইবে, এমনকি খাবারের স্বাদ কখনো ভুলতে পারবে না। চলো তো খেয়ে নিবে, সাথে তোমাকে ভালোবাসার কারণটাও জানতে পারবে। আপনি যদি আসলেই পরী হতেন তাহলে আপনার কথা আমার ফ্রেন্ডদের বলতে দিতেন, আমার আপুকে বলতে দিতেন, কিন্তু আপনি আমাকে বারবার বাধা দিয়ে গিয়েছেন কেন? কারণ আমি চাই না তুমি আমাকে ভালোবাসার আগে কেউ আমার ব্যাপারে জানতে পারো। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সবাইকে জানাতে পারবে। আপনি যা ইচ্ছে করুন, আমার সমাজ আপনাকে মেনে নেবে না। যান আপনি এখান থেকে। তো তুমি আমাকে ভালোবাসো বলবে না, ততদিন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি কখনো ভালো না বাসি তাহলে কি সারা জীবন এভাবে আমার পিছনে পড়ে থাকবেন? হুম, তোমার পেছনে থাকবো। তোমাকে ভালোবাসতে হবে আমাকে। আমি কখনো আপনাকে ভালোবাসবো না। যান, আপনি আর কখনো আমার সঙ্গী হবেন না। আর আমি জানি সুগন্ধিটা আপনি দিয়ে যান আমাকে। আমি চাই না আপনি আর কখনো আমাকে সেই সুগন্ধি দেন। কখনো এটা হবে না, আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। আপনার ইচ্ছে হলে থাকেন, নয়তো যান, আমি ঘুমাবো। এই বলে রবি শুয়ে পড়ল। রবির মধ্যে এখন অনেকটা সাহস আসলো। পরীর সাথে কথা বলে নিজেকে অনেক হালকা লাগলো তার। সাহস করে কথা বলতে পারলো, এটাই অনেক।
রবি ঘুমিয়ে পড়তে যাবে ঠিক তখনই চারপাশে অনেক জোরে বাতাস শুরু হলো। রবি কিছুটা ভয় পেল। পাশে তাকিয়ে দেখে পরি নেই। বাইরের জানালার দিকে তাকিয়ে যখন আবার পেছনে তাকালো তখনই পরীকে দেখতে পেল। রবি আকস্মিকভাবে চমকে গেল। পরীর হাতে অনেক খাবার, প্রতিটা খাবার অন্যরকম। রবি এই খাবারগুলো আগে কখনো দেখেনি। খাবার দেখে রবির যেন লালা ঝরে পড়বে সে অবস্থা। রবি মনে মনে ভাবলো, ইস, মেয়েটা কত ভালো, আমার জন্য খাবার নিয়ে এলো। রবিকে চমকে দিয়ে পরি বলল, এই সবগুলো খাবার তোমার জন্য এনেছি। আমি তোমাকে খাইয়ে দেব, তুমি শুধু খাবে। আপনি কিভাবে জানলেন এগুলো আমি খাওয়ার ইচ্ছে করলাম? এই যে বোকার মতো কথা বললে তুমি। আমি শুধু তোমার না, প্রতিটি মানুষের মনের খবর জানি। সে কি চিন্তা করছে, কি ভাবছে, সব জানি। রবি মনে মনে ভাবলো, যাই হোক, আগে খাবারটা খেয়ে নিই। সাথে সাথে মেয়েটি রবির মুখে খাবার তুলে ধরলো। প্রথমে খেতে না চাইলেও খাবারের স্বাদ যেন তাকে মুখে খুলতে বাধ্য করলো। প্রথম লোকমা খেতে রবির পুরো শরীর যেন কেঁপে উঠল। এত সুস্বাদু খাবার যেন কল্পনা মাত্র। রবি মনে মনে ভাবলো, আহা, এই খাবার যদি সবসময় পেতাম তাহলে কি ভালো হতো। তুমি চাইলে তোমাকে এনে এই খাবার খাওয়াতে পারি, যদি তুমি খাবে বলো। এটাও বুঝে গেলেন? তুমি যা কল্পনা করবে সব আমি বুঝতে পারবো। আপনার নামটাই তো জানা হলো না। আমি অহান ইবনে আরফি। পরীর দেশে সবাই অহনা বলেই ডাকে, চাইলে তুমিও বলতে পারো। আপনি তো চান আমি আপনার নাম ধরে ডাকি। তুমি কেমনে বুঝলে? সব কি শুধু পরীরা বুঝবে, মানুষরা বুঝতে পারে না নাকি? না মানে আমি বোঝাতে চেয়েছি এত অল্প সময়ে তুমি আমাকে বুঝতে শুরু করেছো। এত বিরক্ত করলে কে আপনাকে না বুঝবে বলেন? আচ্ছা শোনো, এখন থেকে আপনি নয়, শুধু তুমি করে বলবে। দেখা যাবে, এখন ঘুমাই। আমাকে ভালোবাসার কারণ পরে জেনে নেব আপনার থেকে। হবে না, তুমি করে বলো, নয়তো ঘুমাতেই দিব না। রবি ভাবলো আসলেই তো অহনা অনেক ভালো, চাইলে তার অনেক ক্ষতি করতে পারত, কিন্তু তা না করে আরও রবির পাশে থাকছে। এমনকি তাকে পরীর দেশের খাবার এনেও খাওয়াচ্ছে। অহনা এবার শব্দ করে হেসে উঠল। রবির বুঝতে বাকি নেই, রবির কল্পনাটাও বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘুমাচ্ছি, তুমি এখন যাও। তা কেমনে হয়? পরীর দেশ থেকে আনছি তোমার বুকে একটু ঘুমাবো বলে, তুমি তাড়িয়ে দিচ্ছ। বিয়ের আগে এসব ঠিক না। রবির কথা শুনে অহনা খুশি হয়ে বলল, তার মানে তুমি বিয়ে করতে রাজি? না না, আমি তা বলিনি। যাও তো, তোমার কথায় আমি উল্টাপাল্টা বলতে শুরু করছি। জান তুমি। আচ্ছা, তুমিও ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। শেষে এক প্রকার বাধ্য হয়ে রবি শুয়ে পড়ল। অহনা আছে নাকি চলে গেছে রবি জানে না। সকালে রবির আপু রবিকে ডাকতে এসে দেখে রবির রুম থেকে একটা অদ্ভুত সুগন্ধি বের হচ্ছে। আপু রবিকে ডাকতেই রবির ঘুম ভেঙে যায়। আর অহনাকে নিজের বুকে দেখে রবি ভয় পেয়ে যায়, কারণ আপু যদি অহনাকে রবির বুকে দেখে তাহলে কি হবে। রবি অহনাকে আস্তে করে বলল, এই উঠো, আপু দরজার বাইরে আছে, ডাকছে আমাকে। তোমাকে দেখলে খুব খারাপ হবে, তুমি চলে যাও। অহনা রবিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর একটু শুয়ে থাকি না তোমার উপর, বেশ ভালোই তো লাগছে। তোমার ভালো লাগার কারণে আমাকে বাসা থেকে বের হতে হবে, উঠে যাও। রবির জোড়াজড়িতে অহনা উঠে গেল আর অদৃশ্য হয়ে গেল। রবি গিয়ে দরজা খুলে দিল। এত দেরি হলো কেন দরজা খুলতে? কি হয়েছে বল। রবি আমতা আমতা করে বলল, না না, কিছু হয়নি, এমনি ঘুমেছিলাম তাই বুঝতে পারিনি। ও, এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসছে? তুমিও পাচ্ছ এই সুগন্ধি? রবি পাশে তাকাতে দেখে অহনা দাঁড়িয়ে আছে। রবি আস্তে করে বলল, তুমি যাওনি কেন? আপু এখন আমার কি অবস্থা করবে আল্লাহই জানে। কিরে, সকাল সকাল কি হয়েছে তোর? কার সাথে ফিসফিস করে কথা বলছিস? আপুর কথা শুনে রবি যেন আকাশ থেকে পড়ল। অহনা রবির পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আপু তাকে দেখছে না। রবি আপুকে বলল, আপু তুমি এখানে আর কিছু দেখছো না? হাজব, কি আর দেখবো? আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ না? সকাল সকাল তোর মাথা মনে হয় পুরোপুরি গিয়েছে। কি হয়েছে বলতো? রবি অহনাকে বলল, তোমাকে আপু সত্যিই দেখতে পাচ্ছে না? না, আমাকে দেখতে পাবে না যতক্ষণ আমি নিজে থেকে কারো চোখে ধরা না দিব। রবি এবার দেহে যেন প্রাণ ফিরে পেল। আপু রবি আর অহনাকে এক রুমে দেখলে কি অবস্থা যে হতো। আপু রবির নীরবতা দেখে বলল, কি হলো, কথা বলছিস না কেন? না মানে ভাবতেছি। রবি নিজেই জানে না সে কি বলছে। আপু রবির কথার কিছু বুঝতে পারছে না। আপু এসে রবির মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আসছে নাকি।
নয়তো সকাল সকাল এভাবে কেউ উল্টোপাল্টা বলে যাবে না, তা কেমনে হয়? আপু রবির মাথায় হাত দিয়ে দেখলেও জ্বর আসেনি। আপু রবিকে দেখে বুঝে গেল সে কিছু লুকাচ্ছে, তাই আপু তাকে আর কিছু না বলে ফ্রেশ হতে বলে চলে গেল। আপু চলে যেতে রবি দরজা বন্ধ করে দিল, যেটা আপুর চোখ এড়াতে পারেনি। আপু আবারও দরজার কাছে আসলো, ভেতরে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো। রবি এবার অহনাকে ভয় পেল, কারণ কেউ তার সামনে আছে সেটা আপু দেখতে পায়নি। ব্যাপারটা খুব সমস্যার। রবি অহনার সামনে দাঁড়ালো। তোমাকে আসলেই কি আপু দেখেনি? না, আমার কথা বিশ্বাস করো। তুমি ভয় কেন পাচ্ছ? আমি যাকে চাইবো তাকে দেখা দিতে পারবো, আর না চাইলে কেউ দেখতে পাবে না। তুমি যাও, এখন আমি বের হব। সমস্যা নেই, আমি তোমার সাথে সারাক্ষণ আছি। যে কোনো প্রয়োজনে আমাকে মনে করো, আমি চলে আসবো। এখন যাচ্ছি, বাবা খুঁজবে একটু পর আমাকে। ওকে যাও। একটু জড়িয়ে ধরি তোমায়। যাবে তুমি? আচ্ছা যাচ্ছি। এই বলে অহনা এক ঝলকে অদৃশ্য হয়ে গেল। রবি ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখে আপু নাস্তা নিয়ে টেবিলে মন খারাপ করে বসে আছে। আপু কি হলো, তোমার মন খারাপ কেন? আমার কিছু হয়নি, তবে তোর অনেক কিছু হয়েছে যেটা আমার থেকে লুকাচ্ছিস। আজব, আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক আছি। তুই কেমন ঠিক আছিস সেটা আমি জানি। আমি সত্যি ঠিক আছি। সকালে আমি তোর রুম থেকে আসার পর তুই কার সাথে কথা বললি? তুমি কিভাবে জানো আমি কারোর সাথে কথা বলছি? তুমি তো চলে আসছিলে। অস্বাভাবিকভাবে দরজা বন্ধ করলি, তাই আমার কেমন জানি মনে হলো। তারপর দরজার পাশে গিয়ে শুনি তুই কারোর সাথে কথা বলছিস, তাও ভয় নিয়ে। রবি এবার চমকে গেল। যদি অহনার কথা বলে দেয় তাহলে আপুর ক্ষতি করতে পারে অহনা, তাই রবি কথা ঘুরিয়ে বলল। না, তেমন কারোর সাথে না, ফোনে কথা বলছিলাম। কি, তুই এসব কথা ফোনে বলছিলি? হ্যাঁ, রাশেদের সাথে তো বললাম। আপু এবার কেমন যেন চুপ হয়ে গেল। রবির তো চিন্তা হচ্ছে, আবার রাশিদকে আপু ফোন দিয়ে জিজ্ঞেস করবে নাকি। রবিকে আর কিছু না বলে নাস্তা করতে বলল আপু। রবি চুপচাপ নাস্তা করে নিল। রবি নাস্তা শেষ করে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো। রাশিদকে ফোন দিল। একটু আগে না ফোন দিলি, আবার কি? একটু আগে ফোন দিলাম মানে? একটু আগে তো তুই আমার সাথে কথা বললি আর ভার্সিটিতে আসবি বললি। রাশেদের কথা শুনে রবি অবাক হয়ে গেল, কারণ রবি তো একটু আগে রাশেদকে ফোন দেয়নি। তাহলে রাশেদ কেন বলছে একটু আগে ফোন দিছে? রবি আর কিছু না বলে ফোন কেটে দিল। রবির বুঝতে বাকি নেই এখানেও নিশ্চয়ই অহনার হাত আছে। সাত পাঁচ না ভেবে রবি ভার্সিটিতে যেতে বের হতে গেলে আপু সামনে আসলো। কিছু বলবে আপু? না কিছু না, যা তুই সাবধানে যাস। আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি সাবধানে থেকো। আসি। রবি একটা বিষয় খেয়াল করলো, আপু ইদানিং একটু অদ্ভুত আচরণ করছে। কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে, সরাসরি কিছু বলে না। রবি হেঁটে একটু সামনে যেতে রাশেদ আসলো। দুজন একসাথে চলতে লাগলো। ঠিক একটা নির্দিষ্ট স্থানে গিয়ে রবি দাঁড়িয়ে গেল। রবি থেমে যাওয়া দেখে রাশেদ বলল। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? চল। চল। একটা মুচকি হাসি দিয়ে রবি আবারও যেতে লাগলো। এদিকে রবির মুচকি হাসি দেখে অহনা ভীষণ খুশি হলো। পুরো পরিদেশে মিষ্টি এক বাতাস বয়ে গেল। রবি ভার্সিটিতে এসে ক্লাসে চলে গেল। অহনার কথা ভাবতে যাবে তখনই মনে পড়লো রবি যা ভাবে অহনা তো সব জেনে যায়। তাই রবি অহনাকে নিয়ে ভাবা বন্ধ করে দিল। কিন্তু কতক্ষণ বা না ভেবে থাকা যায়। ক্লাস চলাকালীন সময়ে রবি অহনাকে নিয়ে ভাবা শুরু করলো। মেয়েটা কত সুন্দর, কত মায়াবী। যতই দেখি যেন চোখের তৃষ্ণা থেকে যায়, যেন মনে হয় সারা জীবন দেখে যায়। কত ভালো মেয়েটি, ইচ্ছে হয় সারা জীবন নিজের করে রাখি। রবি এসব ভাবছে তো চারপাশে কি হচ্ছে কোনো খেয়াল নেই। এদিকে স্যার রবিকে বেশ কয়েকবার ডেকেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় রবির কাছে এসে ডাকলো, কিন্তু তাতেও স্যার রবির কোনো সাড়া শব্দ পায়নি। এবার স্যার কিছুটা বিরক্ত হয়ে রবির গায়ে হাত দিতেই রবি চমকে উঠল। রবির চমকানো দেখে স্যার বলল। কি হলো, তোমার কই হারিয়ে গেছো? রবি নিজের অজান্তেই বলে ফেলল, পরীকে নিয়ে ভাবতে ভাবতে তার দেশে চলে গিয়েছি। কি বললি তুমি? রবি এবার বুঝতে পারলো তার সামনে স্যার দাঁড়িয়ে আছে। স্যারকে দেখে রবি দাঁড়িয়ে গেল। এবার স্যারও অবাক হয়ে গেছে, এতক্ষণ তো দাঁড়ায়নি, তাহলে এখন কেন দাঁড়ালো? জি স্যার। কোথায় ছিলে এতক্ষণ? এই তো স্যার, এখানেই ছিলাম। তুমি তো এখানে ছিলে, কিন্তু তোমার মন কোথায় ছিল? না মানে স্যার। এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে যাও। স্যার আর হবে না। ক্লাসে আসার পর থেকে তুমি অন্য কিছু ভেবে ভেবে বসে আছো, ডাকলেও সেদিকে তোমার খেয়াল নেই। এক্ষুনি বের হয়ে যাও। স্যার রাগীভাবে কথাগুলো বলল। ক্লাসের সবাই রবি আর স্যারের দিকে তাকিয়ে আছে। না, তুমি কিছু করো না। রবির কথা শুনে ক্লাসের সবাই হেসে ওঠে।
কারণ সবাই মনে করলো রবি স্যারকে কথাটা বলল। স্যারও একই মনে করলো, তাই রবিকে ধমক দিয়ে বের হতে বলল। রবি আর কিছু না বলে বের হয়ে যেতে স্যারের পেছন থেকে কারো হাত ধরে টেনে নিয়ে গেল। সবাই দেখলো রবি কারো হাত ধরার মতো কিছু ধরছে, কিন্তু সেখানে কিছু দেখা যায়নি। রবির এমন কাজে সবাই একটু অবাক হলো। রবি অহনাকে ধরে গাছের নিচে নিয়ে গেল। আমি যেখানে যাই তুমি চলে আসো কেন? কেউ তোমাকে অপমান করবে আর আমি বসে বসে তা দেখবো নাকি? তাই বলে এইভাবে সবার সামনে চলে আসতে হবে? সবার সামনে আসলে তুমি ছাড়া তো আর কেউ দেখতে পাবে না। তাও এইভাবে আসা ঠিক হয়নি। আর স্যারকে আঘাত করতে চাইলে কেন? তোমাকে সবার সামনে অপমান করেছে তাই। এমনটা আর কখনো করবে না। কেন শুনতে হবে তোমার কথা? কারণ আমি তোমাকে... আর কিছু না বলে থেমে গেল। তুমি আমাকে কি কিছু না। ভালোবাসো? হয়তো বা। তাহলে চলো আজ পরিদেশ ঘুরে দেখাবো। আপু এমনিতে অনেক চিন্তা করতেছে আমাকে নিয়ে, তার উপর তোমার দেশে যেতে পারবো না। চিন্তা করো না, ভার্সিটির ক্লাস শেষ হওয়ার আগেই চলে আসবো। রবি ভাবল, গেলে কেমন হয়? অহনাকে তো আমি ভালোবেসে ফেলছি, আর এটাও জানি অহনা আমার ক্ষতি করবে না। তাহলে যাই। রবির ভাবতে দেরি হলেও অহনার বুঝতে দেরি হলো না। অহনা রবিকে বসা থেকে উঠে দাঁড়াতে বলল। রবি দাঁড়িয়ে গেল। অহনা বলল। এবার আমার হাতের উপর হাত রাখো। রবি অহনার হাতের উপর হাত রাখলো। এবার চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নাও। শ্বাস নিতে হবে কেন? তোমার দেশে শ্বাস নিতে পারবো না নাকি? তাহলে আমি যাব না। আরে আরে কি বলো? শ্বাস নিতে পারবে না কেন? অবশ্যই পারবে, তবে শ্বাস নিলে এখন আমাদের যেতে একটুও সময় লাগবে না। মানে তুমি চোখ বন্ধ করে যেই শ্বাস নেবে সেটা ছাড়তে ছাড়তে আমরা পরিদেশে পৌঁছে যাব, তাই বললাম। ও আচ্ছা, এক নিমিষেই পৌঁছে যাব তাহলে? হ্যাঁ, চোখের পলক বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে ততক্ষণেই পৌঁছে যাব। তো পুরো পুরীর দেশ ঘুরে দেখতে কতক্ষণ লাগবে? ওখানে অনেক ভাগ আছে। যদি তুমি শুরু আমার বাবার দেশটা ঘুরে দেখো তাহলে সময় লাগবে 1 বছর, আর পুরো দেশ ঘুরতে চাইলে তোমার সময় লাগবে প্রায় 10 বছর। কি এত বড় দেশ পুরীর? হ্যাঁ, আর এক সময় আমার বাবার দেশটা রাজা হবে তুমি। আমি মানে? তুমি জানোই তো আমার বাবা আমি ছাড়া আর কোনো সন্তান নেই, আর আমার স্বামী তো ভবিষ্যৎ রাজা হবে। কেন, তুমিও তো রাজা হতে পারো। আমাদের রাজা হবার নিয়ম নেই, মানে আল্লাহ নিজেই বলেছেন যে দেশের প্রধান কোনো নারী হবে সে দেশের কোনো উন্নতি হবে না। ও আচ্ছা, তাই তুমি রাজা হতে পারবে না? হ্যাঁ, তো তোমার বাবা কি আমাকে রাজা হিসেবে স্বীকৃতি দিবে? অবশ্যই দেবে। আচ্ছা সেসব পরে হবে, এখন চলো আমাদের দেশ থেকে আসি। ওকে চলো। তোমার হাত দিয়ে আমার হাত ধরো, তারপর চোখ বন্ধ করে একটা শ্বাস নাও। রবি তাই করলো। অহনার হাত ধরতে রবির শরীর কেঁপে উঠল। চোখ বন্ধ করতে বুঝতে পারলো অহনা রবিকে জড়িয়ে ধরছে। রবি শ্বাস নিল। হঠাৎ মনে হলো রকেটের থেকে দ্রুত গতিতে রবি উপরে উঠছে। চোখ খুলে দেখে অহনা বিশাল আকারের ডানা গজিয়েছে। রবি এই ডানা দেখে একটু ভয় পেল। অহনা বুঝতে পারলো রবি ভয় পাইছে, তাই রবিকে সান্ত্বনা দিয়ে বলল। আহা, ভয় পাচ্ছ কেন? তোমার এত বড় ডানা কোথা থেকে এলো? আগে তো কখনো দেখিনি। যখন ডানা লাগবে তখন দেখতে পাবে, আর যখন ডানা লাগবে না তখন দেখতে পাবে না। তার মানে তোমার সারাক্ষণ ডানা থাকে না? যখন লাগবে তখন ডানা মেলি, যখন এখন। ও আচ্ছা, তা তোমাদের দেশ কোথায়? তোমার পেছন থেকে শুরু আমাদের দেশ, যেতে ভেতরে যাবে তত মুক্ত হবে। তাহলে যাওয়া যাক। চলো, তবে এখনো তুমি হাঁটতে পারবে না, আর একটু ভেতরে গেলে তবেই হাঁটতে পারবে। আচ্ছা চলো। অহনা রবিকে নিয়ে একটা অদ্ভুত গাছের গোড়ায় নামলো। গাছটা যেমন অদ্ভুত তেমন সুন্দর। রবির ইচ্ছে করলো গাছটা ধরে দেখতে, কিন্তু অহনা গাছটা স্পর্শ করতে নিষেধ করলো। অহনা নিষেধ করলো, তাই রবি গাছটি স্পর্শ করেনি। রবির সামনে তাকিয়ে দেখে অদ্ভুত সুন্দর একটা পাহাড়, একদম ছোট গাছ, আর সেখানেই অনেক ফল। রবি এসব যতই দেখছে ততই অবাক হচ্ছে। হঠাৎ রবি বুঝতে পারলো তার ক্ষুধা লাগছে। অহনার দিকে তাকাতে অহনা খাবার নিয়ে হাজির। রবি খুব ভালো করে খাবারগুলো খেয়ে নিল। চারপাশটা আরও ভালো করে কিছু সময় ঘুরে দেখলো। প্রায় বিকাল হয়ে গেছে, তাই রবি অহনাকে বলল। অনেক তো সময় হলো, এতক্ষণে ভার্সিটি ছুটি হয়ে গিয়েছে, চলো এখন যাই। মাত্র তো আসলে, আর একটু থেকে যাও না। আরে কি বলো, পুরো দিন তো এখানেই ছিলাম। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। তোমাদের দেশ যখন একদিন হবে, আমাদের এখানে তখন 7 দিন, মানে পুরো একটা সপ্তাহ। মানে কিভাবে সম্ভব এটা? হ্যাঁ এটাই। ভার্সিটি শেষ হতে আমরা পুরো 1 সপ্তাহ এখানে থাকতে পারবো, আর এই পুরো সপ্তাহ তোমাকে ঘুরে দেখাবো আমাদের জগৎ। না না, আমি এখন চলে যাব, এক সপ্তাহ এখানে থাকতে পারবো না।
বাসায় আপু ছাড়া কেউ নেই। আরে কি বলো, মাত্র 1 সপ্তাহ তো। আর বললাম না, এখানে একটা সপ্তাহ মানে তোমাদের একটা দিন। আচ্ছা, 6 দিন থাকবো আমরা এখানে। আর তোমার ভার্সিটির ছুটি হবার সাথে সাথে তোমাকে নিয়ে ভার্সিটিতে যাব। সেখান থেকে এখানে আসছি, সেখানেই নামবো। অহনার এত কথা শুনে রবি রাজি হয়ে গেল। পুরো 6 দিন পরিদেশে ঘুরল। কি অপরূপ সুন্দর পরিদেশ তা রবি এখন বুঝতে পারছে। রবি অহনাকে বলল, আমরা এখানে আসছি 6 দিন হলো, এখানে রাত দিন কেন হয় না? এটা তো আর তোমাদের দেশ না, এখানে রাত দিন কিছুই নেই, সবসময় এমনই থাকবে। তো তোমাদের ঘুমাতে হয় না? ঘুমাতে হয় তো, তবে পুরো সপ্তাহ মিলে ঘন্টাখানেক ঘুমালেই হয়। বলো কি, বাকি সময় কি করে তাহলে? কি আর করবে, ঘোরাঘুরি আর দেশের বিভিন্ন কাজ করতে হবে। বিশেষ করে অন্য রাজ্যের কোনো সৈন্য যদি আমাদের রাজ্যে আক্রমণ করতে আসে, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অবশ্য আমাদের সেসব সবসময় রেডি থাকে। আর পরীর 7 রাজ্যের সব থেকে শক্তিশালী রাজ্য বাবার, তাই কেউ এই রাজ্যে চোখ তুলে দেখে না। তার মানে পৃথিবীর মতো এখানেও রাজ্য জয়ের যুদ্ধ চলে? হ্যাঁ, তবে এখানে রক্তপাত হয় না। তাহলে কেমনে রাজ্য জয় হবে? যারা যুদ্ধ করবে তাদের তো তলোয়ার থাকবে, আর কেউ যদি কারো তলোয়ার ফেলে দিতে পারে হাত থেকে, তাহলে যে তলোয়ার ফেলে দিতে পারবে সে হবে জয়ী। এটা কি দুইজনই মেনে নেয়, জয় পরাজয়? হ্যাঁ, 2জনই মানতে বাধ্য। তাহলে তো বেশ ভালো। আচ্ছা চলো যাওয়া যাক, আর থাকা যাবে না, 6 দিন শেষ হলো বটে। চলো যাই। তবে হ্যাঁ, যখন এখানে আসতে মন চাইবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে রাজ্যের না দেখা বাকি অংশ ঘুরে দেখাবো। তারপর রবি চলে আসার জন্য ঠিক আগের মতো অহনার হাতে হাত রাখলো। চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। সাথে সাথে পৌঁছে গেল ভার্সিটির সেই গাছের নিচে, যেখান থেকে তারা পরিদেশে গিয়েছিল। এত সুন্দর এক রাজ্য ঘুরে দেখাতে রবি খুব আনন্দিত হলো। অহনাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো। এদিকে রাশেদ ভার্সিটির রুম থেকে বের হয়ে দেখে রবি কাউকে জড়িয়ে ধরছে হাওয়ায়। বিষয়টা রাশেদের কেমন যেন লাগলো। একটু আগে ক্লাসেও হাওয়ায় কাউকে হাত ধরে নিয়ে গেল বাহিরে। রাশেদ দৌড়ে রবির কাছে গেল। রাশেদ আসছে দেখে রবি একটু নর্মাল হওয়ার চেষ্টা করলো। কি হলো তোর? সে সকালে ক্লাসে অদ্ভুত আচরণ করলি, আর এখন হাওয়ায় কাউকে জড়িয়ে ধরেছিস, ব্যাপার কি? কিছু না, চল তো তুই। রাশেদ আর কথা না বাড়িয়ে রবির সাথে হাঁটতে লাগলো। রাশেদ খেয়াল করলো রবি এক্ষুনি হাওয়ায় কারো হাত ধরার মতো করলো। রাশেদ এবার রবিকে দাঁড় করালো। তোর সাথে কথা আছে। বল, কি বলবি? সকাল থেকে তুই কোথায় ছিলি? অহনার গাছের পাশে তো বসেছিলাম। মুখ ফসকে অহনার কথা বের হয়ে যাচ্ছিল যেন। আমিও দেখলাম সকাল থেকে গাছের নিচে আনমা নিয়ে বসে আছিস, কিন্তু কি হয়েছে বললি না তো? রাশেদের কথা শুনে রবি অবাক হয়ে গেল, কারণ সকাল থেকে তো রবি অহনার সাথে পরিদেশে ছিল। তাহলে রাশেদ কাকে দেখলো গাছের নিচে? রবি অহনার দিকে তাকালো। অহনা ভার্সিটি থেকে রবির সাথে আছে, যেটা রাশেদ দেখছে না। রবি মনে মনে বলল, রাশেদ কাকে দেখলো? অহনাও বলে দিল, তোমার মতো কাউকে দেখছে, কিন্তু তুমি ছিলে না, সেটা ছিল অন্য কেউ। রাশেদের চোখে তুমি। রবি বুঝতে পারলো অহনা এমন করেছে। রবি একটা মুচকি হাসলো। রাশেদ এবার রেগে গেল, কারণ রাশেদের কথার কোনো উত্তর রবি দিচ্ছে না, বরং উল্টো হাসছে। রাশেদ এবার রেগে গিয়ে বলল, কি রে, হাসছিস কেন? কি হয়েছে তোর? ইদানিং অদ্ভুত আচরণ করছিস সবার সাথে। রাতে নাকি না খেয়ে ঘুমিয়েছিস, আপু বলল। আচ্ছা বলবো, একদিন আসলে কি হচ্ছে আমার সাথে। রবি অহনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। রাশেদ এবার বোকা বনে গেল। রবি রাশেদ একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিল। অহনা রবির সামনে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। মাঝে মধ্যে রবি মুচকি হাসছে, কিন্তু রাশেদ কিছু বলছে না। কী বা আর বলবে? রাশেদ নিজের বাসার সামনে যেতে রিক্সা থেকে নেমে গেল। রিক্সার সামনে যেতে লাগলো। অহনা রবির পাশে বসলো। রবি মাঝে মধ্যে অহনার সাথে কথা বলছে, যেটা থেকে রিক্সাওয়ালা ভয় পেয়ে গেল। অহনার আওয়াজ রিক্সাওয়ালা শুনছে না, কিন্তু রবির কথা শুনে বুঝতে পারছে সে এখানে অদৃশ্য কারোর সাথে কথা বলছে। ভয়ে ভয়ে রিক্সাওয়ালা রবির বাসার সামনে গেল। রবিকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। রবি হাসতে হাসতে বাসায় ঢুকে গেল, যেটা আপুর চোখ এড়ায়নি। রবিকে হাসতে দেখে আপু তার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে তোর, এত হাসছিস কেন? রবি আগে আপুকে খেয়াল করেনি, যখন খেয়াল করে হাসি থামিয়ে দিল। কিন্তু আপু আবারও জিজ্ঞেস করলো, কি হলো, এত হাসছিস কি নিয়ে? কই তেমন কিছু না, রাশেদের কথাগুলো শুনে হাসি পাচ্ছে। এত হাসতে হবে না, যা ফ্রেশ হয়ে নিয়ে খাবার খাবি। আচ্ছা আসছি। রবি ফ্রেশ হয়ে নিল। নাস্তা করতে এসে অহনাকে আগে থেকে চেয়ারে বসা দেখে অবাক,
তখন পাশের চেয়ারে আপু বসে আছে। রবি অহনাকে বলল, তুমি এখানে কেন? রবির কথা শুনে আপু আরও অবাক হলো। আপু বসা থেকে উঠে গেল, রবির পেছনে গিয়ে দাঁড়ালো। আপু রবির পেছন থেকে সামনে তাকিয়ে দেখছে কেউ আছে নাকি, কিন্তু আপু কিছু দেখছে না। আপু রবির মাথায় হাত দিল। অস্বাভাবিক আচরণগুলো আপুর বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আপু রবির মাথায় হাত দিয়ে বুঝতে পারলো শরীর ঠিকই আছে, কিন্তু অদ্ভুত আচরণ যেন করেই যাচ্ছে। আপু রবিকে বলল, তুই সামনে কাউকে দেখতে পাচ্ছিস নাকি? আপুর কথাটা বলার সাথে সাথে অহনা রবির কানে কানে না বলল। রবি আপুকে বলল, না, কাকে দেখতে পাবো? তুমি তো সামনে ছিলে। আমি ছাড়া আর কেউ ছিল? তুমি ছাড়া আর কে থাকবে? তুমিই তো ছিলে। আপু বুঝতে পারে রবি কিছু লুকাচ্ছে, তাই আপু আর কথা না বলে নাস্তা করতে বলল। রবি নাস্তা করছে, কিন্তু আপু একটু খেয়ে উঠে গেল। রবি বুঝতে পারে আপুর খাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও খায়নি। রবি পুরো খাবার শেষ না করে উঠে গেল। আপু তার দিকে তাকিয়ে রইল। রবি আপুর পাশে গিয়ে দাঁড়ালো। পুরো খাবার শেষ না করে উঠে গেলে কেন? ইচ্ছে করছে না। তুই কেন উঠে গেলি? যা খেয়ে নে ভাই। তুমি না খেয়ে থাকবে আর আমি গিয়ে খাবো, তাই না? আমার ইচ্ছে করছে না, তুই যা। আচ্ছা চলো, তোমার জন্য কিছু স্পেশাল খাবার আনবো, তোমার সামনেই করব। রবি কথাটা অহনাকে ভেবে বলল। সাথে সাথে অহনা হাজির। রবি অহনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আপু গিয়ে টেবিলে বসলো। খাওয়া শুরু করলে রবি বলল, আপু অন্যরকম কিছু খাবে? আর কিছু নাই তো, এসবই আছে। আচ্ছা তুমি চোখ বন্ধ করো, পরীর দেশের খাবার আনবো এক্ষুনি। পাগলের মতো না বকে খাওয়া শেষ কর। আজও বললাম তো তুমি চোখ বন্ধ করো, আমি খাবার আনবো, শুধু চোখ বন্ধ করো তুমি। দেখ, পরিদেশ বলে কিছু নেই, তুই অযথা পাগলামি করছিস। তাহলে পরি বলতেও কি কিছু নেই? জানি না। আপু চোখ বন্ধ করতে চাইল না, কিন্তু রবির জোরাজোরিতে আপু চোখ বন্ধ করতে বাধ্য হলো। রবি অহনাকে পরিদেশের খাবার দিতে বলল। অহনার সাথে সাথে রবির হাতে খাবার তুলে দিল। রবি আপুকে চোখ খুলতে বললে আপু চোখ খুলে হা করে রবির দিকে তাকিয়ে আছে। কি অবাক হয়ে গেলে তো? এসব কি খাবার জীবনেও দেখিনি। এইগুলোই হলো পরীর দেশের খাবার। মানে কি, তুই কোথা থেকে আনলি এইসব? আগে খাও, কোন গাছের তা জেনে কি লাভ? আমার জানতে হবে, বল কোথা থেকে আনলি এসব? আরে এসব খাবার এখন রেস্টুরেন্টে বানায়, সেখান থেকে আসার সময় নিয়ে আসলাম, খেয়ে দেখো, অসাধারণ। তাহলে যে বললি পরীর দেশ থেকে আনলি? তুমি তো বললে পরীর দেশ বলে কিছু নেই। আমার কথায় আমাকে ফেলে দিলি? আচ্ছা সেসব বাদ দাও, খাবারগুলো খেয়ে দেখো কেমন। নে তুইও খা। আপু রবিকেও তুলে দিল। রবি জানে আপু প্রথম খাচ্ছে, তাই একটু খেলে রবির দিকে হা করে তাকিয়ে থাকবে। আপু মুখে নিতেই রবির দিকে তাকিয়ে রইল। আপু কেন জানি রবিকে সন্দেহ করছে, কিন্তু কিছু না বলে খেয়ে নিল। খাবারের অমৃত স্বাদ যার প্রশংসা না করে আপুও থাকতে পারেনি। খাওয়া শেষে রবির দিকে একটু সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আপু নিজের রুমে চলে গেল। রবিও নিজের রুমে চলে আসলো। হঠাৎ রবির মনে হচ্ছে আপুর সাথে বারবার মিথ্যা বলা ঠিক হচ্ছে না। অহনার সাথে কথা বলতে চাইলে সে এসে হাজির। আমার কথাগুলো আগে মন দিয়ে শুনবে, তারপর তুমি বলবে। ওকে, বলো কি বলবে? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি। হয়তো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। রবির কথা শেষ হতে না হতে অহনা রবিকে জড়িয়ে ধরল। কারণ রবি এত তাড়াতাড়ি অহনাকে ভালোবাসবে তা সে বুঝতে পারেনি। রবি অহনাকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিয়ে আবার বলল, তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। এখন আমাদের পরিবারকে এসব জানানো দরকার। তোমার পরিবার কি আমাদের ব্যাপারগুলো জানে? না। আমার পরিবারেও কেউ জানে না। আমাদের উচিত পরিবারকে জানানো। যদি মেনে না নেয় তখন কি হবে? দেখো, মানবে কিনা সেটা পরে দেখা যাবে, তবে আমি আমার পরিবারকে মানাতে পারবো। তুমি তোমার পরিবারকে মানাতে পারো কিনা দেখো। তাহলে কি এখন আমাদের কথা সবাই জেনে যাবে? হ্যাঁ, জেনে যাবে। তুমি আমার লাইফে আসার পর থেকে আমি আপুর সাথে একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছি। আপু আমাকে নিয়েও অনেক চিন্তিত, তাই আমি আর আপুকে কোনোভাবেই চিন্তায় ফেলতে চাই না। আচ্ছা, আমি কি তাহলে আপুর সামনে নিজেকে আনবো? কালকে আমি আপুর সাথে সে বিষয় নিয়ে কথা বলবো। এখন তুমি তোমার দেশে যাও। তারপর অহনা নিজের দেশে চলে গেল। রবিও বেশ চিন্তিত হয়ে গেল। আপু কি অহনাকে মেনে নেবে নাকি মানবে না? ভাবতে ভাবতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাতে খেতে বসে আপু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। রবি বুঝতে পারে খাওয়া শেষ হলে তার হাজার রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে, কারণ যখন আপু চুপ থাকে তখন সব প্রশ্ন একসাথে করার জন্য চুপ থাকে।
রবি খাওয়া শেষ করে যখন উঠে চলে আসতে যাবে তখনই আপু ডাক দিল, পাশের সোফায় বসতে বলল। রবি গিয়ে সেখানে বসলো। একটু পর নিজের কাজ শেষ করে আপু রবির পাশে এসে বসলো। বলো কি বলবে? মেয়েটাকে, কোন মেয়েটা? যার সাথে তুই সারাক্ষণ কথা বলছিস সেই মেয়েটাকে। আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। তাহলে কার সাথে কথা বলছিস সারাক্ষণ? যখনই তোর রুমের পাশ দিয়ে যাই তখনই তোকে কারোর সাথে কথা বলতেই শোনা যায়। তাহলে তুমি সব জানো? জানবো না কেন, বল মেয়েটাকে। আসলে আমি চেয়েছিলাম কালকে তার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো, তারপর সব জানতে পারবে। কাল পরিচয় করিয়ে দিবি তো? কালকে সে আসবে, তোমার সাথে পরিচয় করিয়ে দিব। ওকে, তাহলে এখন গিয়ে ঘুমিয়ে যা। রবি আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল, তারপর ঘুমিয়ে গেল। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে অহনাকে নিজের বুকে দেখতে পেল। রবি এবার অহনাকে শক্ত করে জড়িয়ে ধরল। অহনাকে উল্টিয়ে অহনার বুকের উপর শুয়ে পড়ল। রবির এমন কাছ থেকে অহনা বেশ লজ্জা পেল, চোখ বন্ধ করে ফেলল, কারণ সে ভাবছিল রবি হয়তো তার কপালে কিংবা ঠোঁটে আক্রমণ করবে। কিন্তু অহনা চোখ বন্ধ করে বুঝতে পারে রবি তার উপর থেকে উঠে গেছে। অহনা বুঝতে পারল প্রতিদিন রবি ঘুম থেকে ওঠার পরেও অহনা কিছু সময় রবির উপর শুয়ে থাকে। তাই এবার রবি অহনাকে বোকা বানিয়ে চলে গেল। রবি ফ্রেশ হয়ে এসে দেখে অহনা বসে আছে মন খারাপ করে। রবির বুঝতে বাকি নেই অহনা কেন মন খারাপ করছে। রবি গিয়ে অহনার সামনে দাঁড়াতে অহনাও বসা থেকে দাঁড়িয়ে গেল। রবি নিজের বাহু ডোরে অহনাকে আবদ্ধ করে নিল আর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। অহনা রবিকে শক্ত করে জড়িয়ে ধরল। একটু পর আপুর ডাক শুনে দুজন দুজনকে ছেড়ে দিল। রবি অহনাকে রেখে নাস্তা করতে গেল। নাস্তা শেষ করে আপু বলল, কই তোর সেই মানুষটা যার সাথে পরিচয় করিয়ে দিবি বলছিস? আপু আসলে সে মানুষ নয়। আর কি করিস না সকাল সকাল? আচ্ছা শোনো তাহলে, তার নাম অহনা, আমি তাকে ভালোবাসি আর তার সাথে আমার কথা হয়। সেটা তো আগে বললে হতো, আমি কত চিন্তা করছি জানিস তুই? আপু আমার কথা শেষ হয়নি। ওকে বল। আসলে তাকে যেমন আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, কিন্তু সমস্যা হচ্ছে সে মানুষ নয়, একজন পরী। কি, তুই পরীর সাথে প্রেম করিস? তুমি বলেছিলে পরী বলে কিছু হয় না, কিন্তু আমি পরীর সাথে প্রেম করছি তো বটে, এমনকি পরীর দেশেও ঘুরে আসছি। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ আপু আমি সত্যি বলছি, আমি এখনও জানি না কেন সে আমাকে ভালোবাসতে গেল, কিন্তু এটা জানি সে আমাকে সত্যি ভালোবাসে। তুমি চাইলে তার সাথে কথা বলতে পারো। দেখ ভাই, পরী দেখা যায় না। দেখা যায়, তবে অহনা যাকে দেখা দিতে চায় শুধু সেই দেখতে পারে, অন্য কেউ পরীকে দেখতে পায় না। তাহলে তো তার সাথে দেখা করতে হবে। তুমি বললে এক্ষুনি দেখা করতে পারো, আমি ডাকলে সে আসবে। ওকে ডাক, তাহলে দেখি সে কেমন পরী। আপুর কথা শুনে রবি অহনাকে ডাকলো। অহনা এসে হাজির। রবি অহনাকে বলল, এখন তোমার সাথে আপু কথা বলবে, তুমি আপুর সামনে যাও। আপুকে চোখ বন্ধ করতে বলো। কেন চোখ কেন বন্ধ করতে হবে? কারণ আপুর চোখের ক্ষতি হবে আমাকে দৃশ্যমান হতে দেখলে। আচ্ছা বলছি। রবি আপুকে চোখ বন্ধ করতে বলল। আপু চোখ বন্ধ করলো। সূর্যের আলোর ন্যায় অহনা রবির সামনে দৃশ্যমান হলো। রবি অহনাকে এই রূপে দেখে অবাক হলো, পুরো পরীর দেশের রাজকন্যার মতো করে আসছে। রবি আপুকে চোখ খুলতে বললে আপু চোখ খুলে রবির দিকে তাকাই। তেমন কোনো সমস্যা হয়নি। যখন অহনার দিকে চোখ দিল সাথে সাথে আপু অজ্ঞান হয়ে গেল। রবি অবাক হয়ে গেল, কারণ অহনা বলল চোখ বন্ধ থাকলে সমস্যা হবে না, কিন্তু আবার অজ্ঞান হয়ে গেল কেন? রবি অহনাকে আপুর অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলে সে বলল প্রথমবার কেউ পরীকে দেখলে সে অজ্ঞান হয়ে যাবে। রবি অহনার পুরো কথা না শুনে আপুর কাছে গেল, আপুর মুখে পানি ছিটাতে আপুর জ্ঞান ফিরল। আপুর জ্ঞান ফিরতেই বলল, এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? আর কিছু বলতে পারেনি, কারণ অহনাকে আপু এখন দেখতে পাচ্ছে। আপু অহনার দিকে অবাক হয়ে চেয়ে রইল। রবি বুঝতে পারে আপু এখন অহনাতে আটকে গেছে, মানে রবির সাথে অহনার রিলেশনটা আপু মানতে বাধ্য। রবি আপুর পাশে বসতে আপুর ঘোর কাটলো। একবার রবির দিকে তাকাচ্ছে তো আরেকবার অহনার দিকে তাকাচ্ছে। আরে আপু কি দেখছো, এভাবে নজর লেগে যাবে তো। রবির কথা শুনে অহনা শব্দ করে হেসে উঠল। এই প্রথম রবি অহনার শব্দ করে হাসির আওয়াজ শুনল। রবির কথা শুনে আপু রবির দিকে তাকালো। রবি অহনাকে দেখিয়ে বলল, এই হলো অহনা, যাকে আমি ভালোবাসি আর সে আমাকেও ভালোবাসে। আপু অহনার দিকে আরেকবার তাকিয়ে বলল, তুই কখনো তার সাথে এক হতে পারবি না।
রবি কথাটা শুনে মন খারাপ করে ফেলল, কারণ আপু কথাটা নিশ্চয়ই নিজের ইচ্ছে মতো বলেনি। অনেক ভেবে কথাটা বলছে। রবি আপুর দিকে চেয়ে রইল। অহনা নিচে মাটির দিকে চেয়ে রইল। কি ভয় পেলি তো? শোন, মানুষ আর পরীর কিভাবে ভালোবাসা হতে পারে বল? জানি না, কিন্তু আমি তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। বাকি কিছু আমি জানি না। আমি না হয় মেনে নিব, কিন্তু অহনার বাবা মা বা তার দেশের মানুষ কি মেনে নিবে? সেটা অহনার উপর ছেড়ে দাও। তুমি মেনে নিলে হবে, আর অহনার বিষয়টা সে সামলাবে। আচ্ছা, ভেবে দেখি আমি। আপু ভেবে দেখি বলতে অহনা বিদ্যুৎ চমকানোর মতো করে আপুর সামনে চলে গেল। আপুর হাত ধরে মিনতি করছে যেন মেনে নেয়। আপু অহনার দিকে চেয়ে শুধু অবাক হচ্ছে আর ভাবছে কতটা ভালোবাসলে এভাবে মিনতি করতে পারে। শেষে আপু রাজি হয়ে গেল। অহনা রবিকে নিয়ে উড়াল দিল। আপু শুধু দেখছে আর হাসছে। অবশেষে রবির চাওয়া পূর্ণ হলো। তার অনেক ইচ্ছে ছিল কোনো পরীর সাথে ঘর বাঁধবে। আজ হয়তো সেটা আরও এক ধাপ এগিয়ে গেল। কিন্তু রবি এখনো বুঝতে পারেনি কেন অহনা রবিকে ভালোবাসে। প্রায় 10 মিনিট পর অহনা আর রবি বাসায় নামলো। রবি হাসছে। আপু বসে বসে তাদের কাণ্ডগুলো দেখছে। একটু পর আপু অহনাকে সামনে আসতে বলল। সোফায় 3 জন মুখোমুখি হয়ে বসে আছে। রবি বুঝতে পারলো নিশ্চয়ই আপু এখন কোনো প্রশ্ন করবে অহনাকে। অহনা, আমি জানি তুমি রবিকে ভালোবাসো, কিন্তু সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি রবিকে কেন ভালোবাসো? অহনা রবির দিকে তাকালো। রবি আপুর কথার জবাব দিতে বলল। অহনা এবার বলল, এই প্রশ্নটা রবিও আমাকে অনেকবার করেছিল, কিন্তু আমি উত্তর দেইনি। তবে আজ উত্তর দেব। আমার অনেক ইচ্ছে ছিল একটা মানুষকে বিয়ে করব। আর আমার বাবারও ইচ্ছেই ছিল একদিন বাবা মা আমার ছোট ভাই আমি পৃথিবীতে আসি। একটা মসজিদের সামনে আমরা গেলে হঠাৎ একটা লোক আমাদের দেখে বুঝতে পারে আমরা মানুষ নই। সে আমাদের বন্দি করে ফেলে। আমরা 4 জন লোকটার কবলে আটকা পড়লে আমরা পাখির রূপ ধারণ করি। লোকটার কাছে থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করি আমরা, কিন্তু ছাড়া পাচ্ছিলাম না। হঠাৎ একটা মাঝবয়সী লোক পাখির চিৎকার শুনে সেখানে আসে আর আমাদের ছেড়ে দিতে বলে। মাঝবয়সী লোকটা ছিল আপনার দাদু। আমরা ছাড়া পেতে চাইলে আপনার দাদু আমাদের ছেড়ে দিতে বলে, কিন্তু লোকটা কিছুতেই ছাড়তে রাজি নয়। লোকটা একটা জালের মধ্যে আমাদের বেঁধে রেখেছিল। চাইলে আমরা অদৃশ্য হতে পারতাম, কিন্তু আমরা ছোট্ট ভাইয়ের তখনও কোনো ক্ষমতা আসেনি, তাই আমরা তাকে ফেলে অদৃশ্য হতে পারিনি। হঠাৎ লোকটা আমার ভাইকে ধরে ডানা দুইটি ভেঙে দেয়। আমার ভাই চিৎকার করতে করতে মারা যায়। আপনার দাদু আমাদের বাঁচাতে লোকটার ধাক্কা মারে আর আমাদের ওপর থেকে জাল উঠিয়ে নেয়। আমাদের ছেড়ে দেওয়ার লোকটাই আপনার দাদু বেশ অপমান করে। আপনার দাদু চুপচাপ সেখান থেকে চলে যায়। আমি তখন ছোট ছিলাম, তাই আমিও কিছু বুঝতে পারিনি। আপনার দাদু একটু অদ্ভুত প্রকৃতির ছিল। আমাদের ওড়ার গতি দেখে বুঝে গেছে আমরা আসল পাখি নই। আপনার দাদু আমাদের দিকে তাকিয়ে বলেছিল আপনাদের দুজনকে দেখে রাখতে। জানি না কেন এই কথা বলেছিল। তারপর থেকে আপনার দাদুর মৃত্যুর আগ পর্যন্ত বাবা সারাক্ষণ আপনার দাদুর পাশে ছিল। মাঝে মধ্যে আমাদের সাথে দেখা হতো। হঠাৎ আপনার দাদু আমাকে দেখে বলে ওঠে, আমার মতো কেউ যদি রবির বউ হয় তাহলে দাদু অনেক খুশি হবে। বাবা সেদিন দাদুকে কথা দিয়েছিল আমি রবির বউ হব। তারপর থেকে রবির ওপর আমার খেয়াল রাখা শুরু হয়। বাবার কথায় রবির ওপর নজর রাখলেও তাকে ভালোবাসিনি। কিন্তু একদিন আমি রবিকে দেখলাম বন্ধুদের সাথে অনেক ঝগড়া হচ্ছে। রবি শুধু একটু মিথ্যে বললে সেখান থেকে বেঁচে যায়, কিন্তু সে মিথ্যে বলেনি। সেদিন আমি অনেকটা অবাক হয়ে যাই। এরপর আরেকদিন রবি অনেক মানুষের সাহায্য করেছে দেখে আমার ভালো লাগতে শুরু করে। এভাবে একটার পর একটা রবির কাজ দেখে আমি তার প্রেমে পড়ে যাই। বাবা একদিন আমাদের কিছু বই পড়ছিল। হঠাৎ একটা বইয়ে দেখতে পাই 2022 সালের শুরুর দিকে পরীর দেশে রাজা হবে একজন মানুষ, আর তখন তার বয়স হবে 21। তখন বাবা চিন্তা করে দেখে তখন রাজা কেউ হলে সেটা হবে তুমি, কারণ আমি যখন তোমাকে বিয়ে করব তখন তুমি হবে রাজা। কারণ আমাদের দেশে মেয়েরা কোনো কিছুতেই প্রধান ক্ষমতাসীন হতে পারে না। তারপর থেকে রবিকে সাবধানে রাখার চেষ্টা করি। নিজের সবটুকু দিয়ে রবিকে আগলে রাখার চেষ্টা করি। আর কিছুদিন হলে রবির 21 বছর হবে। তখন সারাক্ষণ তার পাশে থাকি। একটা পঞ্জিকা থেকে বাবা জানতে পারে পরীর দেশে যে রাজা হবে তাকে মেরে ফেলতে অনেক চেষ্টা করবে। দৃশ্যমান কিংবা অদৃশ্যমান অনেকে তাকে মেরে ফেলতে চাইবে, কারণ সে যদি রাজা হয় তাহলে শুধু একটা রাজ্য নয়, পুরো পরীর দুনিয়া হয়ে যাবে তার। তাই বিভিন্ন জিন তাকে মেরে ফেলতে চাইবে।
আর যদি তাকে মেরে ফেলে পুরো পরিদেশ অশান্তির সৃষ্টি হবে, পুরো পৃথিবীতে অশান্তি হবে। কোনো কারণ ছাড়া জিন মানুষের ক্ষতি করবে। এতটুকু বলে অহনা থেমে গেল। আপু আর রবি এক দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার দিকে। হঠাৎ জানালা দিয়ে একটা আগুনের গোলা রবির দিকে আসছে। অহনা রবিকে সেখান থেকে সরিয়ে দিল, আর আগুনের গোলাটা অদৃশ্য হয়ে গেল। আপু আগুনের গোলা খেয়াল না করলেও রবি খেয়াল করলো। রবি বুঝতে পারলো এখন থেকে তার উপর হামলা শুরু হয়েছে। আপু এখনো ঘোরের মধ্যে আছে। রবি আপুকে ডাকলে আপুর ঘোর কাটে। রবি আপুকে বলে, একটু আগে কি হলো দেখেছো? কি হলো? রবি বুঝতে পারে আপু কিছু দেখেনি। অহনাও ইশারা করলো যাতে আপুকে না বললে আপু ভয় পাবে, তাই রবিও না বলা ভালো মনে করলো। রবির উপর একটা জিন হামলা করছিল। অহনাকে দেখে জিন পালিয়ে গেল। অহনা, আপু আর রবি শান্তভাবে বসে রইল। সবার কথা শেষ হলে অহনা আপুর থেকে বিদায় নিয়ে অদৃশ্য হয়ে গেল। রবি চিন্তিত হয়ে গেল, কারণ তার উপর অনেক দায়িত্ব আসতে চলেছে। সকালে তার উপর হামলা হওয়ায় আজ ভার্সিটিতে গেল না। এদিকে অহনা রবির উপর হামলা করা জিনটাকে দেখে তাই সোজা অহনা তার বাবার কাছে গেল, আর রবির উপর যে জিন হামলা করলো তার নাম বলে দেয়। অহনার বাবার সাথে সাথে ওই জিনটার মৃত্যুদণ্ডের আদেশ দেয়। বাকি কতগুলো সিপাহী জিন ওই জিনটিকে ধরে নিয়ে আসে, তারপর মৃত্যুদণ্ড দেওয়া হয়। সারাদিন যেন কেমন ঘোরের মাঝে কাটলো রবির। রাতে ঘুমাতে গেলে অহনার উপস্থিতি বুঝতে পেরে বসে পড়ল, কিন্তু অহনাকে দেখা যাচ্ছে না। রবির চিন্তায় পড়ে গেল, অহনাকে দেখা না গেলে নিশ্চয়ই সে কোনো বিপদে আছে। রবি আস্তে আস্তে অহনার নাম ধরে ডাকছে, কিন্তু অহনার আসার কোনো নাম নেই। রবি চারপাশে দেখছে, কিন্তু অহনাকে দেখছে না। রবি চিন্তিত আর অস্থির হয়ে পড়ল। বেশ কিছু সময় রবি চারপাশে অহনাকে খুঁজেও পেল না। রবি ভয় নিয়ে আবারও শুয়ে পড়ল। হঠাৎ অহনা তার সামনে আসলে রবি ভয়ে কেঁপে উঠল। অহনার থেকে কিছুটা দূরে সরে গেল, কারণ অহনার গলায় দাগ পড়েছে দেখে মনে হচ্ছে কেউ অহনার গলা টিপে ধরছে আর জোর করে গলায় আঁচড় কাটছে। রবি তাই ভয় পেল। রবির ভয় পাওয়া দেখে অহনা বলল, ভয় পেও না। তোমার গলায় এটা কিসের দাগ? আর নীল তরলগুলো কি? সেগুলো রক্ত। পরীদের নীল রক্ত থাকে, সব পরীর রক্ত নীল। রক্ত কেন বের হচ্ছে? পরে বলবো, তুমি ঘুমাও। সে সকালে গেছিলাম তোমাকে রেখে, আর রাতে আসলাম। তুমি ঘুমাও, আমি আছি তো। রবি বেশ ভালোই বুঝতে পারছে অহনা তার কাছ থেকে কিছু লুকাচ্ছে আর ভয় পেয়ে আছে। রবি নিজের ভয় পাওয়া বাদ দিয়ে অহনার কাছে গেল। অহনার হাতটা ধরতে হালকা শক খেলো, কারণ অনেক গরম অহনার হাত। রবি অহনাকে 2 হাত দিয়ে ধরে বলল, কি হয়েছে বলো? কেন তোমার গলায় দাগ? বলতেই হবে? হ্যাঁ, বলতেই হবে। বলো, কেন রক্ত বের হচ্ছে? আমি যখন পরিদেশ থেকে বের হয়ে চারপাশটা ঘুরে দেখতে লাগলাম, তখন একজন আমার সিপাহী খবর দিল পাশের রাজ্যের রাজা তোমাকে মারতে সৈন্য পাঠিয়েছে। বিকালের দিকে আমি খবরটা শুনি। তারপর বাবাকে বলে আমি বিকালে তোমাদের বাড়ির চারপাশে সৈন্য বসিয়ে দিয়ে আর আমি অদৃশ্য হয়ে তোমার থেকে একটু দূরেই দাঁড়াই। দূরে দাঁড়ালে কেন? কারণ এখন তুমি বুঝতে পারো তোমার পাশে আমি আসলে। তারপর তোমার থেকে দূরে দাঁড়িয়ে চারপাশে নজরদারি করি। হঠাৎ দেখতে পাই অনেক জিন তোমাদের বাসার চারপাশে। আমি ভয়ে সব সৈন্যদের প্রস্তুত হতে বলি তোমাকে মারতে আসা জিনগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা কাছে আসতে আমাদের সৈন্যের সাথে যুদ্ধ বেজে যায়। তাদের সবাইকে মারতে মারতে বিকেল থেকে এই পর্যন্ত সময় লাগলো। অহনা কথাগুলো পুরোদমে বলে থামলো। রবি অহনার দিকে এখনো চেয়ে আছে। মেয়েটা তাকে বাঁচাতে নিজের জীবন বাজি ধরলো। তুমি এখনো বলনি তোমার গলায় কে আঁচড় কেটেছে? ওদের মধ্যে একটা জিন আমার গলায় আঁচড় কেটেছে। মেরে ফেলেছো কি তাকে? জান, আমরা কাউকে মেরে ফেলতে পারি না আমাদের দেশে, কিন্তু এখানে মেরে ফেলতে পারি। আমাদের 2 জন সৈন্য তাদের হাতে মারা গেছে। তাদের পুরো 60 জন মারা গেছে। এখনো 2 জন আহত অবস্থায় পড়ে আছে। তাদের মধ্যে একজন যে আমার গলায় আঁচড় কেটেছে। আমি তাকে দেখতে চাই, নিজ হাতে আমি তাকে মেরে ফেলতে চাই। তোমার গায়ে হাত তোলার শাস্তি হিসেবে সে মৃত্যু পাবে। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমার সৈন্যরা তাকে মেরে ফেলবে। না, আমি নিজে তাকে মারতে চাই। না, সেটা করলে তোমার ক্ষতি হবে। তুমি এখনো আমাদের শক্তি পাওনি, তাই কোনো জিন না পড়ি তুমি মেরে ফেললে তোমার ক্ষতি হবে। তাহলে আমি তাকে দেখতে চাই, তাতে তো কোনো ক্ষতি হবে না। ওকে, দেখতে পারো, তবে ভুলেও তাকে মারতে যাবে না। ওকে কেমনে দেখবো তাদের? তুমি আমাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরো। আমার চোখের দিকে তাকিয়ে থাকো যতক্ষণ আমি বলবো। চোখের পলক ফেলবে না। তবে তোমার চোখের একটু ব্যথা লাগবে, হাড় একটু লাল হবে। সহ্য করতে পারবে তো? তোমার জন্য আমি এই ব্যথা সহ্য করতে পারি। ওকে, তাহলে আমার কাঁধে 2 হাত দিয়ে ধরো। আমার চোখে চোখ রাখো। অহনার বলতে দেরি। রবি অহনার কাঁধ 2 হাতে ধরতে দেরি করেনি।
অহনার চোখে চোখ রাখলো। অহনা নিজের চোখ বন্ধ করে আবার খুলতে তার চোখ নীল হয়ে গেল। রবি অহনার নীল চোখের দিকে তাকিয়ে রইল। প্রায় মিনিট 5 অহনার চোখের দিকে তাকাতে রবির চোখ লাল হতে শুরু করলো। লাল হতে হতে রক্তবর্ণ ধারণ করলে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। হঠাৎ অহনা অজ্ঞান হয়ে যায় আর মাটিতে পড়ে যেতে লাগে। রবি বুঝতে পেরে অহনাকে ধরে ফেলে, আর চোখের পলক ফেলতে রবির চোখ ব্যথা করে ওঠে। রবি অহনাকে ধরে শুয়ে দিতেই পাশে তাকিয়ে রবি তাদের দিকে চোখ দিতে সবাই মাথা নিচু করে রবিকে সম্মান জানালো। রবি তাদের সামনে গিয়ে দেখে দুজন জিন মাটিতে আহত হয়ে আছে। তাদের মাথা দিয়ে অনেক নীল রক্ত বের হচ্ছে। রবির বুঝতে বাকি নেই, এরা হলো সেই জিন যারা তাকে মারতে আসছিল, আর অহনা যাদের মেরে রক্তাক্ত করে ফেলে রাখছে। রবি তাদের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছু সময় পর তারা দুজনেই ছাই হয়ে অদৃশ্য হয়ে গেল। পাশ থেকে এক সৈন্য বলে উঠল, এই দুজন মারা গেছে, তাই তারা অদৃশ্য হয়ে গেল। অহনাকে বিছানায় কষ্ট পেতে দেখে রবি তাড়াতাড়ি অহনার কাছে আসলো। অহনাকে স্পর্শ করতেই বাকি জিনদের দেখতে পেল না। অহনা আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে গেল। রবি বুঝতে পারলো অহনার শক্তি দিয়েই এতক্ষণ রবি জিন সৈন্যদের দেখছিল। অহনা স্বাভাবিক হয়ে রবিকে জড়িয়ে ধরল। রবি অহনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ভয় পেও না, আমার বা তোমার কিছু হবে না, আমি আছি তো। অহনা যেন অবাক হয়ে গেল রবির এমন কথাই। এর আগে কখনো রবি অহনার সাথে এত ভালোবেসে কথা বলেনি। অহনা যেন রবির কথায় এক সাগর ভালোবাসা খুঁজে পেল, আর বিশ্বাস করার মতো কাউকে পেল। অহনা রবিকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও তুমি। আমার তো এখন ঘুম আসবে না, কারণ একটু আগে যা দেখলাম তোমার অবস্থা খারাপ, আর তোমাকে এই অবস্থায় দেখে কি আমি ঘুমাতে পারি? রবির কথা শুনে হাসতে লাগলো আর বলল, এসব আমার জন্য কোনো ব্যাপার না, এক্ষুনি হাত বুলিয়ে সব ঠিক হয়ে যাবে। বলে অহনা নিজের ডান হাতটা গলায় বুদলাতে হালকা একটু ধোয়ার মতো কিছু দেখা গেল, আর ক্ষতস্থান ঠিক হয়ে গেল। চোখের সামনে এমন কিছু হবে রবি বুঝতে পারেনি। রবি অহনাকে বলল, যে কোনো সময় যে কোনো সমস্যায় কি তোমরা এভাবে সমাধান করে ফেলো? হ্যাঁ, কারণ এসব তো একদম সামান্য কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো ঘুমাই। অহনা রবিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দুজনে হারিয়ে গেল ঘুমিয়ে রাজ্যে। হয়তো এখনো অহনা ঘুমায়নি, ঘুমের ভান ধরছে, কারণ পরিরা তো তেমন ঘুমায় না। মাঝরাতে ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখে অহনা তার বুকে নেই। রবি চারপাশটা ভালো করে দেখলো, কিন্তু অহনাকে দেখতে পেল না। না, অহনার উপস্থিতি ছিল। রবি পুরো বাসায় অহনাকে খুঁজেও পেল না। শেষে রবি আবারও এসে শুয়ে পড়ল। সকালে ঘুম ভেঙে অহনাকে নিজের বুকে পায়। রবি অহনাকে জড়িয়ে ধরে বলে, কোথায় গিয়েছিলে তুমি মাঝরাতে? কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। বাবা ডাকছিল তাই গিয়েছিলাম। আচ্ছা, তুমি তো সারাক্ষণ বাবার কথা বলো, তোমার মায়ের কথা তো কখনো বলোনি। মাও আছে, কিন্তু মায়ের সাথে আমার কিছুতেই মিল থাকে না, তাই মায়ের কথা বলি না। আচ্ছা তাই নাকি? তাহলে যদি আমাকে তোমার মা মেনে না নেয় তখন কি হবে? মা মানলেও কিছু হবে না, আর না মানলেও কিছু হবে না। যদি বাবা মেনে নেয় তাহলে মা কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা তাহলে এখন উঠি, আপু ডাকছে। রবি ঘুম থেকে উঠে গেল। অহনাও রবির সাথে বের হলো, কিন্তু আপুর চোখ অদৃশ্য হয়ে। হয়তো আপু জিজ্ঞেস করবে এখনো বিয়ে হয়নি, একসাথে থাকো কেন, আরও কত কি জিজ্ঞেস করবে। রবি গিয়ে নাস্তা করে নিল। অহনা অদৃশ্য অবস্থায় রবির হাত ধরে বসে তার খাওয়া দেখছে, মাঝে মাঝে রবির দিকে চেয়ে হাসছে। নাস্তা শেষ করে রবি ভার্সিটিতে চলে গেল। রাশেদ তো সাথেই আছে। অর্ধেক ক্লাস করে রবি বাইরে চলে আসলো। গাছের নিচে বসে বসে ভাবছে সেদিনগুলো কেমন হতে পারে যেদিন সে পরীর দেশের রাজা হবে। তখনই রাশেদ পেছনে এসে বসলো। রবিকে ভাবতে দেখে জিজ্ঞেস করলো, কি রে, কি ভাবছিস? ভাবছি ওনার কথা। মুখ ফসকে রবি অহনার নাম নিয়ে ফেলল। রবির মুখে অহনার নাম শুনে রাশেদ দাঁড়িয়ে গেল আর রবিকে বলল, কি রে মামা, সাঁতার তো ভালোই কাটছিস, কখনো বলিস না যে তোমার গার্লফ্রেন্ড আছে? না মানে তেমন কিছু না। তাই না? বল অহনাকে। অহনা তোর ভাবি, পরে একটা, বুঝলি? হ মামা, তোমার মনে তো পরি হবেই। রবি রাশেদকে পরি বলতেই অহনা রবির সামনে চলে আসলো, তবে এখন ভয় দেখানোর জন্য নয়, রবির কথার প্রমাণ দেওয়ার জন্য। রাশেদ আবারও বলে ওঠে, কি মামা, অহনাতে হারিয়ে গেলি নাকি? আরে অহনা আসলে একটা পরি, তুই বুঝবি না সেসব। আগে তো বললামই, প্রেমিকের কাছে
তোমার প্রেমিকা পরি ছাড়া আর কিছু হতে পারে না। আরে ভাই সত্যি বলছি। ওকে, তোকে প্রমাণ দিচ্ছি, দাঁড়া। রবি অহনার দিকে তাকালে রাশেদকে চোখ বন্ধ করতে বলে। রবি রাশেদকে চোখ বন্ধ করতে বললে রাশেদ বলে ওঠে, কিরে, মনে হয় তোর মাথা গেছে? আমি চোখ বন্ধ করবো আর তোর অহনা মানে পরি আমার সামনে দৃশ্যমান হবে, তাই তো? হ্যাঁ, সেটাই হবে। দেখ, এমন কিছু হয় না। তোর মাথা গেল মনে হয়। তুই বস, আমি যাচ্ছি। রাশেদ চলে যেতে চাইলে রবি হাত ধরে ফেলে। রাশেদ আবারও রবির পাশে বসে পড়ে। রবি রাশেদকে চোখ বন্ধ করতে জোর করতে থাকে, কিন্তু রাশেদ কিছুতে রবির কথা মানছে না। পরে রবি জোর করে রাশেদের চোখ বন্ধ করালো। চারপাশের হালকা বাতাসে যেন ধীরে ধীরে গতি বেড়ে যাচ্ছে। গাছের পাতা যেন ছিঁড়ে পড়ছে রাশেদের গায়ের উপর। হালকা বিদ্যুৎ চমকানোর আওয়াজে রাশেদের কানে বাজছে। অসময়ে রোদ এসে যেন পড়লো রাশেদের গায়ে। তখন রাশেদ চোখ খুলল। রাশেদ চোখ খুলে সামনে দেখতেই বেহুশ হয়ে গেল, কারণ এটাই প্রথম রাশেদের পরি দেখা। অহনা তো বলেছিল যে পরীকে প্রথমবার দেখবে সে অজ্ঞান হয়ে যাবে। রবি ব্যাগে থাকা পানি নিয়ে রাশেদের মুখে ছিটাতে রাশেদের জ্ঞান ফিরে আসলো। রাশেদ পাগলের মতো অবস্থা শুরু করে দিল। রবির হাত ধরে আছে। রবি বুঝতে পারলো রাশেদ অহনাকে দেখে ভয় পাইছে। রবি রাশেদকে বলল, কি হলো, এত ভয় পাচ্ছিস কেন? ওখানে কেউ ছিল? কোনো মেয়ে? এখনো আছে সে ওখানে। কি? আমি দেখছি না কেন? তুই ভয় পাচ্ছিস তাই। কে সে মেয়েটা? তোর ভাবি, মানে অহনা। মানে অহনা আসলেই পরি? হ্যাঁ, এখন তো বিশ্বাস করবি। ভয় হচ্ছে আমার, যদি তোর কিছু করে ফেলে। তোর ভয় পাওয়া লাগবে না। আর অহনা আমাকে অনেক ভালোবাসে, কখনো আমার ক্ষতি করবে না। তুই শিওর তো? দেখ, পরীরা কিন্তু নিজের ভালোর জন্য মানুষকে মেরে ফেলে, এমনকি কিছু শক্তি যোগানোর জন্য তারা মানুষের রক্ত খায়। তোকে সেসব নিয়ে ভাবতে হবে না। বল, অহনা যে পড়ি সেটা তো বিশ্বাস করলি? হ্যাঁ, কিন্তু দেখছি না কেন তাকে? তোর ভয় কেটে গেলে দেখতে পাবি। রাশেদ অহনাকে দেখতে এবার রবির হাতে থাকা পানি খেয়ে নিল। একটা দীর্ঘশ্বাস নিল। তারপর রবিকে বলল, দেখছি না তো পরীকে। রবি অহনাকে আর রাশেদের সামনে আসতে বলল। অহনা রাশেদের সামনে আসতে রাশেদ কিছুটা পেছনে গেল, কারণ এখনও তার মধ্যে কিছুটা ভয় কাজ করছে। রবি রাশেদকে বলল, কিরে, বললি না তো আমার বউটা কেমন? রাশেদ মনে মনে ভাবল, বইয়ে আমার ঘাম বের হচ্ছে, তুই আবার জিজ্ঞেস করিস তোর বউ কেমন? হ্যাঁ, ভালোই সুন্দর। রাশেদের কথা শেষ হতে অহনা বলে উঠল, জানো রবি, তোমার বন্ধু কি ভাবছিল? কি ভাবছে আবার? তোমার বন্ধু ভাবছে ভয়ে তার ঘাম বের হয়ে যাচ্ছে, তাও তুমি তাকে জিজ্ঞেস করছো আমি কেমন। রাশেদ অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে ভাবলো এই পরি তো মনের কথাও বলতে পারে। সাথে সাথে অহনা বলল, হ্যাঁ, আমি মনের কথাও বলতে পারি। রাশেদের বুঝতে বাকি নেই অহনা আসলেই মনের ভেতর জমে থাকা কথা বুঝতে পারে। হঠাৎ অহনা রবিকে বলল, রবি, তোমরা কথা বলো, আমি আসছি, বাবা খুঁজছে আমাকে। আচ্ছা, তুমি সাবধানে যেও। রবির থেকে বিদায় নিয়ে অহনায় অদৃশ্য হয়ে গেল। রাশেদ এখনো ঘোরের মাঝে আছে। এতক্ষণ কি থেকে কি হলো তা ভাবছে। হঠাৎ রাশেদ রবিকে বলল, আচ্ছা, আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন? প্রথম কেউ পরি দেখলে সে অজ্ঞান হয়ে যায়, তাই তুইও অজ্ঞান হয়ে গিয়েছিলি। এটা কেমন কথা? তুমিও কি আমার মতো অজ্ঞান হয়ে গেছিলে? হ্যাঁ, আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তবে অহনাকে খুব ভালো করে দেখার পরে। চল, এখন আর ক্লাস করে মজা পাবো না, বাসায় যাব। ওকে চল, তবে একটা কথা, অহনার কথাটা কখনো কাউকে বলবি না, এমনকি আঙ্কেল আন্টি কেউ না। বলে কি হবে? বলবি না বলছি তো, বলবি না। যদি বলিস তাহলে তোদের ক্ষতি হতে পারে, বা অহনার কোনো ক্ষতি হতে পারে, আর আমি চাই না আমার কারণে কারো ক্ষতি হোক। আচ্ছা, বলবো না। চল এখন বাসায় যাই। দুজন একটা রিকশায় বসে পড়ল। রাশেদ রিকশাতেও বকবক করে যাচ্ছে। এক সময় বলে উঠল, আচ্ছা, সেদিন ক্লাসে তুই আনমনে বসেছিলি, স্যার তোকে ডাকলে শুনিস নাই, তাই ক্লাস থেকে তোকে বের হতে বলে, আর তখন তুই হঠাৎ বলে উঠিস না, তুমি এমন করো না। তখন কথাটি কাকে বলছিলি? তখন স্যারের পেছনে অহনা দাঁড়িয়েছিল। আমাকে অপমান করেছে দেখে অহনা স্যারকে আঘাত করতে চাইলে আমি কথাটা বলি। তার মানে তখন থেকে তুই অহনাকে দেখতি? ভাবি ডাকতে পারিস না? আচ্ছা আচ্ছা, ভাবি। হ্যাঁ, দেখতাম, তাই তো ক্লাস থেকে বের হওয়ার সময় অহনার হাত ধরে বের হয়েছিলাম, আর সবাই ভাবলো আমি হাওয়া এমনটা করলাম। বস, তুই তো অনেক পাওয়ারফুল হয়ে গেলি তাহলে। রিকশা চলতে লাগলো আপন গতিতে। হঠাৎ একটা স্কুল বাস রিকশার সামনে চলে আসে। রাশেদ ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। রবিও ভয় পেয়ে যায় আর চোখ বন্ধ করে ফেলে, কিন্তু অহনার কথা ভাবতে থাকে। হঠাৎ রবি চোখ খুলে দেখে পুরো বাস তাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। বাসটা অহনার হাতে। অহনা আস্তে করে বাসটা রাস্তায় বসিয়ে দিল।
কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু সবাই ভয় পেয়ে আছে। রবি রিক্সা থেকে নেমে দৌড়ে অহনার কাছে গেল আর অহনাকে বলল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তোমার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি, তবে একটু ভয় পেয়েছিলাম। ওকে, আর ভয় পেতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, সব বাচ্চাদের ভয় দূর করে দিচ্ছি। অহনা বাসের ভিতর চলে গেল। একটু পর বাসের সব বাচ্চারা হাসাহাসি শুরু করলো, যেন মনে হচ্ছে একটু আগে কিছুই হয়নি। রবি অহনাকে নিয়ে হাঁটতে শুরু করলো, কারণ রিক্সা চালক অনেক আগে পালিয়েছে। পাশে রাশেদ হাঁটছে, কিন্তু সে বুঝতে পারছে না রবি অহনার হাত ধরে হাঁটছে। আর বাসটা যে তাদের মাথার উপর দিয়ে অহনা নিয়ে গেল সেটাও রাশেদ দেখতে পায়নি, কারণ প্রচুর ভয় পেয়ে রাশেদ চোখ বন্ধ করে রাখছিল। হাঁটতে হাঁটতে রাশেদের বাসা বরাবর আসলে তিনজন থেকে রবি রাশেদকে বলে অহনার কথা যেন কাউকে না বলে। তারপর রাশেদ তার বাসায় ঢুকে যায়। রবি আর অহনা হেঁটে রবির বাসায় চলে আসে। দরজা খুলে ঢুকতেই আপু সামনে আসে। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা, আসছি। তারপর অহনা চলে গেল। রবি ফ্রেশ হয়ে খেয়ে নিল। ভার্সিটি আর বাসার মাঝের মধ্যে অহনার এসে আপুর সাথে দেখা করা আর প্রতি রাতে রবির বুকে ঘুমানোতে চলে গেল আরও একটা সপ্তাহ। রবি আরও বেশি অহনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আজ হঠাৎ আপু বলল অহনার বাবা মায়ের সাথে দেখা করবে, কারণ আপু জেনে গেছে অহনা প্রতি রাতে রবির সাথে থাকে। আপু তাই অহনা আর রবির বিয়েটা দিয়ে দিতে চায়। আজ সকালে অহনার বাবা আসলো, আপুর সাথে কথা বলে সব ঠিক করে নিল। কিন্তু অহনার মা এই বিয়েতে রাজি নয়। তার কারণ রবি মানুষ আর অহনা পরী। অহনার মা রাজি না হওয়ায় সব কিছু যেন অন্যরকম হয়ে গেল। পুরো সিদ্ধান্ত নিতে না পারায় অহনার বাবা মা চলে গেল, সাথে অহনাও। অহনার মা রবিকে মেরে ফেলার চক্রান্ত করলো সবার অগোচরে। রবি ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কেউ তাকে খুব মারছে। মারতে মারতে রবির মাথা ফেটে রক্ত পড়ছে, জ্ঞান হারানোর মতো অবস্থা। এতক্ষণ কেউ তাকে চোখ বেঁধে মারছে তাই দেখতে পায়নি। যখন মুখের কাপড় খুলে দিল তখন বুঝতে পারে একজন নয়, বরং অনেকে মিলে তাকে মারছে, আর যারা মারছে সবাই জিন। পাশে দাঁড়িয়ে অনেক কান্না করছে। রবিকে মারতে দেখে সবাই রবিকে ছেড়ে দিতে বলছে, কিন্তু জিনগুলো মেরেই যাচ্ছে। হঠাৎ রবি জ্ঞান হারিয়ে ফেলে। একজন জিন বলে উঠে, ভবিষ্যৎ পরীর দেশের রাজা হেরে গেছে, পুরো পরীর দেশ চলবে এখন তাদের কথাই। পাশে কান্না করা জিন আর পরীগুলো রবিকে হার না মানতে বলেই যাচ্ছে। রবি হার মানলে পুরো পরিরাজ্য ধ্বংস হয়ে যাবে। রবি ব্যথায় চিৎকার করছে। রবির চিৎকার শুনে পাশের রুম থেকে আপু চলে এলো। দরজা খুলে দেখে রবি ঘুমের মধ্যে চিৎকার করছে। আপু রবিকে হালকা ধাক্কা দিয়ে ডাকতে সে লাফিয়ে ওঠে। ঘুম ভেঙে যায় তার। আপু জিজ্ঞেস করে এত চিৎকার কেন করছে। তখন রবি স্বপ্নের কথাগুলো আপুকে বলে। আপু এত চিন্তা করতে না বলে। ভার্সিটিতে যাচ্ছে রবি আর রাশেদ। হঠাৎ রিক্সা থেমে গেল। রিক্সাওয়ালাও অনেক অবাক হয়ে গেল, সে তো রিক্সা থামায়নি, তাহলে রিক্সা থেমে গেল কেন? রিক্সার চারপাশে তাকিয়ে দেখে কোনো কিছুর সাথে চাকা আটকে গেল নাকি, কিন্তু সেখানেও কিছু দেখলো না। রিক্সাওয়ালা আবার রিক্সা টানতে চাইলে রিক্সা বিন্দু পরিমাণও নড়াচড়া করছে না। রাশেদ রবির দিকে তাকিয়ে রইল, কারণ রাশেদ যা দেখে না তা তো রবি দেখে। হঠাৎ রাশেদ রবিকে উপরের দিকে উঠতে দেখে ভয় পেল। হঠাৎ করেই আবার রবি অদৃশ্য হয়ে গেল। কেউ তার মুখ বেঁধে কোথাও নিয়ে গেছে। রবি বুঝতে পারল নিশ্চয়ই কোনো জিন বা পরী তাকে তুলে নিয়ে আসছে। রবির মুখে স্বপ্নের মতো কাপড় দিয়ে রাখছে। একটু পর কাপড় খুললে অহনার মাকে সামনে দেখতে পায়। রবি বুঝতে পারলো অহনার মা তাকে তুলে নিয়ে আসছে। রবি অহনার মাকে দেখে বলল, আপনি আমাকে তুলে নিয়ে আনছেন? হ্যাঁ, আমি তুলে আনছি, আর তোমাকে এখানে মেরে ফেলবো। আমার মেয়ের জীবন থেকে তোমাকে সরিয়ে দেব। কি বলছেন এসব? অহনা আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি। আপনি কেন মেনে নিচ্ছেন না আমাদের? কারণ আমার ইচ্ছা ছিল আমার ভাইয়ের ছেলের সাথে অহনার বিয়ে দেব, কিন্তু তোমার কারণে সেটা হচ্ছে না। তুমি না থাকলে অহনা আমার ভাইয়ের ছেলেকে বিয়ে করবে। আমি বেঁচে থাকতে অহনাকে অন্য কারো হতে দিব না। তাই তো তোমাকে মেরে ফেলবো। অহনার মা কিছু একটা ইশারা করতে রবি বুঝতে পারলো তার গলায় খুব ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হঠাৎ রবি পড়ে গেল। তার গলা দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে। চোখ বন্ধ হতে হতে রবি খেয়াল করলো অহনা তার দিকে দৌড়ে আসছে, আর কেউ তাকে ধরে ফেলেছে। অহনা খবর পেয়ে ছুটে আসে রবিকে তার মায়ের হাত থেকে বাঁচাতে, কিন্তু এসে দেখে রবির গলায় অদৃশ্য বস্তু দিয়ে আঘাত করেছে, যার কারণে রবির গলা দিয়ে রক্ত বের হচ্ছে, আর রবি মাটিতে পড়ে যাচ্ছে। অহনা চিৎকার করে রবিকে ডাকছে, কিন্তু রবি অজ্ঞান হয়ে গেল। অহনা চিৎকার করতে করতে বেহুশ হওয়ার মতো অবস্থা, কিন্তু তাকে আটকে রাখছে তার মায়ের জিনগুলো। হঠাৎ রবি একটা দীর্ঘশ্বাস ফেলল। নিস্তব্ধ হয়ে গেল তার পুরো শরীর। অহনা চিৎকার করেও কোনো লাভ হয়নি।
রবিকে যখন পাবো না তখন নিজের জীবন রেখেও কোনো লাভ নেই। এই বলে অহনা নিজের গলায় অদৃশ্য এক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, সাথে সাথে অহনা অজ্ঞান হয়ে যায়। এদিকে রবির লাল রক্তে পুরো মাটি ভিজে যায়, আর অহনার নীল রক্তে মাটিতে গড়িয়ে পড়ছে। একসময় অহনার রক্ত রবির রক্তের কাছাকাছি চলে যায়। হঠাৎ চারপাশটা কাঁপতে শুরু করে, পরিদেশ কেঁপে উঠায়, সবাই ভয় পেয়ে যায়। অহনার বাবা বুঝতে পারে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছে। অহনার বাবা এসে দেখে রবি আর অহনা মাটিতে পড়ে আছে, আর অহনার মা পাশে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে। মেয়ের এমন কাজ দেখে অহনার মা শক খেল। অহনার বাবা তাড়াতাড়ি অহনার কাছে এসে দেখে অহনা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর রবি একদম ঠান্ডা হয়ে গেল, হয়তো দেহে আর প্রাণটা নেই। অহনার নীল রক্ত রবির লাল রক্তের সাথে মিশতে পুরো পরিরাজ্য এক বিকট শব্দ হলো। সাথে সাথে পরিরাজ্যের চারপাশে বড় বড় ফাটল ধরতে শুরু করলো। অহনার মা হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। অহনার বাবা চিন্তায় পড়ে গেল, চারপাশে পরির দেশ কাঁপা শুরু করলো। ফাটল ধরলো তো অনেক আগেই। অহনার বাবা কি করবে এখন বুঝতে পারছে না। একদিকে নিজের মেয়ের মৃত্যু শয্যায়, অপরদিকে রবি নিস্তব্ধ হয়ে পড়ে আছে রবি পরিরাজ্যের মাটিতে। তারপর পরিরাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। হঠাৎ অহনার বাবার মনে পড়লো পাশের রাজ্যের একটা জিনের কথা। সবার থেকে বেশ বয়স্ক আর খুব বুদ্ধিমান, রাজ্যের বিভিন্ন সমস্যা সে সমাধান করতে পারে। এক কথায় অসম্ভব কিছু জ্ঞানের অধিকারী সে। অহনার বাবা তাকে ডেকে পাঠালো। বেশ কিছু সময় পর তিনি আসলো। অহনার বাবা তাকে দেখে দৌড়ে তার কাছে গেল। অহনার বাবা ওই জিনটাকে জিজ্ঞেস করলো, পরিদেশের এই অবস্থা কেন শুরু? জিন চোখ বন্ধ করে কি যেন ভাবলো। অহনার বাবা এদিকে অস্থির হয়ে গেল। যতই সময় যাচ্ছে অহনার মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, ততই পরীর রাজ্য ধ্বংস হচ্ছে। হঠাৎ বৃদ্ধ জ্ঞানী জিন চোখ খুলে বলল, রাজা সাহেব, আপনার বেগম অনেক বড় একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? আপনার বেগম ওই ছেলেটিকে মেরে অনেক বড় ভুল করেছে, যে কারণে পুরো পরীর দেশ ধ্বংস হয়ে যেতে শুরু করেছে। ওই ছেলেরা যতক্ষণ উঠে দাঁড়াবে না ততক্ষণ এই পরীর রাজ্য এভাবে ধ্বংস হতে থাকবে। তাহলে এখন আমরা কি করতে পারি? আপনার কাছে একটা পথ আছে, যেটা করতে গেলে আপনার কলিজা কেঁপে উঠবে, কিন্তু না করলেও আপনি ভুল করবেন। পুরো পরীর রাজ্য ধ্বংস হয়ে যাবে। আপনার রাজ্য ধ্বংস হলে পাশের রাজ্যগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। তাহলে সেই উপায়টা কি, যা করে আমি আমার মেয়ে আর রবিকে এবং ওই রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবো? আপনার বেগমকে মৃত্যুদণ্ড দিতে হবে। তার অপরাধের এই শাস্তি না হলে ধ্বংস অনিবার্য। বৃদ্ধের জ্ঞানী কথা শুনে অহনার বাবা 2 পা পিছিয়ে গেল। যার সাথে সারাটা জীবন কাটিয়ে আসলো, আজ তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। অহনার বাবা আবারও চিন্তায় পড়ে গেল কি করবে। অহনার বাবা জ্ঞানী জিনটাকে জিজ্ঞেস করলো, এটা ছাড়া কি আর কোনো উপায় নেই সবাইকে বাঁচানোর? না, আর কোনো উপায় নেই। আপনার বেগমের গলা কেটে কিছু রক্ত নিতে হবে, আর আপনার বেগম মারা গেলে সেই রক্তগুলো নিয়ে গিয়ে ওই ছেলেটার গলায় দিতে হবে, তবেই ছেলেটা বেঁচে উঠবে। আর ছেলেটা এখন মানুষ হলেও এই কাজ করার পরে ছেলেটা অর্ধেক মানুষ আর অর্ধেক জিন হয়ে যাবে। আর ছেলেটা বেঁচে গিয়ে আপনার মেয়েকে বাঁচাতে চাইলে তবে বাঁচাতে পারবে, এর আগে কিছু সম্ভব নয়। অহনার বাবা চারদিকে তাকিয়ে দেখে সবাই অহনার মায়ের মৃত্যু কামনা করছে। সবাই বলছে এই রাজ্যকে বাঁচাতে। নিজের মনে পাহাড় সমান কষ্ট দিয়ে সবাইকে বাঁচানোর জন্য অহনার মায়ের মৃত্যু আদেশ দিল। কিন্তু পরী অহনার মায়ের জ্ঞান ফিরালো আর মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলল। অহনার মা অহনাকে দেখে নিজে থেকে অনুতপ্ত হলো, চোখের পানি ছেড়ে দিল। অহনার মায়ের চোখে কাপড় বেঁধে দিল, চোখগুলো একদম বন্ধ করে দিল যাতে কিছু দেখা না যায়। গর্দা নিচু করলো। আদেশ পাওয়ার সাথে সাথে একটা পরী অহনার মায়ের গলায় বিশাল একটা ছুরি দিয়ে আঘাত করলো। অহনার মায়ের গলা দিয়ে নীল রক্ত পড়ছে দেখে অহনার বাবা অজ্ঞান হয়ে গেল। বাকি কাজ শেষ করতে বৃদ্ধ এগিয়ে গেল। অহনার মায়ের গলা থেকে কিছু রক্ত নিজের বাম হাতে নিল। কিছুক্ষণের মধ্যে অহনার মা মারা গেল। বৃদ্ধ নিজের হাতে নেওয়া রক্ত রবির গলায় দিতে সেখানে থাকা পুরো মাটি ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। হঠাৎ পুরো জায়গাটা 1 হাত মতো নিচে গিয়ে ধাক্কা খেল। বৃদ্ধ একটা পরীকে পানি আনতে বলল। নিজের হাতটা ধুয়ে রবির পাশে বসে কি যেন পড়া শুরু করলো। একটু পর রবির পায়ের আঙ্গুল নড়ে উঠলে সবাই বুঝতে পারে এই রাজ্য ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। সবাই চারপাশ ঘিরে রবির দিকে তাকিয়ে থাকে। এই রাজ্য বাঁচানো এখন পুরো তার হাতে। একটু পর রবির হাত নড়ে ওঠে। বৃদ্ধ গিয়ে রবির কানে কানে কি যেন বলে। আস্তে আস্তে রবির চোখ খুলে। রবির চোখ দেখে সেখানে থাকা সব পরী আর জিন ভয় পেয়ে যায়, কারণ রবির চোখগুলো মানুষের মতো কালো কিংবা জিন পরীর মতো নীলও নয়, পুরো লাল হয়ে আছে। তার থেকে ভয়ঙ্কর, তার এক চোখ দিয়ে নীল পানি আর অপর চোখ দিয়ে লাল পানি পড়ছে। সবাই ভীত হয়ে পড়েছে।
যদি এখন সে রাজ্য বাঁচাতে না চেয়ে ধ্বংস করতে চায় তাহলেও তো পারবে। রবির মাথা যেন ঘুরছে, চারপাশের কোনো অবস্থা সে বুঝতে পারছে না। কাঁপা কাঁপা গলায় সে পানির কথা বললে একটা পরী এসে তাকে পানি দেয়। পরীটাও অনেক ভয় পেয়ে তার কাছে আসে। রবির মুখে পানি দিয়ে এক চুমুক পানি খেয়ে নেয়। হঠাৎ চারপাশে একটা বিকট শব্দ হয়। রবি মাথায় হাত দিয়ে বসে পড়ে, দুই কান চেপে ধরে। প্রায় 1 মিনিট পর চোখ খুলে অহনাকে মাটিতে পড়ে থাকতে দেখে তার কাছে যেতে চায়। দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পড়ে যায়। হামাগুড়ি দিয়ে রবি অহনার কাছে যায়। অহনাকে এভাবে পড়ে থাকতে দেখে রবি বেশ অস্থির হয়ে পড়ে। অহনার মাথা রবি নিজের কোলে নেয়। রবি অহনার মাথা নিজের কোলে নিয়ে পাগলামি শুরু করে দেয়। এই অহনা, তোমার কি হলো? উঠো না, তুমি এভাবে পড়ে আছো কেন? দেখো তোমার রবি তোমায় ডাকছে। চোখ খুলো অহনা, এভাবে নীরব হয়ে থেকো না। তোমাকে ছাড়া তোমার রবি বাঁচবে না যে। রবি কাঁদছে আর চিৎকার করে অহনাকে ডাকছে। বৃদ্ধ জ্ঞানী জিনটা এসে রবিকে বলল, সে উঠবে না যদি তুমি তাকে না তোলো। কি করতে হবে আমাকে বলেন, আমি তাকে ফিরিয়ে আনবো। তোমার বাম হাত তার গলায় 3 বার বুলাতে থাকো, তাহলে সে উঠবে। তবে হ্যাঁ, হাত বুলানোর সময় তোমার চোখ বন্ধ রাখো। রবি বৃদ্ধর কথা শোনার সাথে সাথে চোখ বন্ধ করে অহনার গলায় হাত বুলাতে থাকে। 3 বার হাত বুলানোর পরও অহনার কোনো রেসপন্স নেই। রবি চিৎকার করে অহনাকে নিজের বুকে জড়িয়ে ধরে। পাশে বৃদ্ধ, এইভাবে কিছু হবে না, তুমি আগে শান্ত হও। তোমার হাতটা আগে তোমার গলায় বুলাও, চোখ বন্ধ করে। আগে তুমি ঠিক হলে তারপর হয়তো সে ঠিক হবে। রবি চোখ বন্ধ করে নিজের গলায় হাত বুলাতে একটু ধোয়ার মতো কিছু বের হলো। রবি গলা ঠিক হয়ে গেল। রবি একইভাবে চোখ বন্ধ করে অহনার গলায় হাত বুলাতে লাগলো, কিন্তু অহনা তো উঠার কোনো নাম নেই। জ্ঞানী জিনকে রবি বলল, কি করতে বলছেন আপনি? অহনা তো উঠছে না। আর একটা কাজ করতে পারো। তাড়াতাড়ি বলুন, সেটা কি? তোমার হাত কাটতে হবে। হাত থেকে বের হওয়া রক্ত নিয়ে তোমার হাতের মুঠো নিয়ে অহনার গলায় সে রক্ত লাগিয়ে দাও, তাহলে আশা করি অহনা বেঁচে উঠবে। রবি নিজের হাত কেটে অহনার গলায় রক্ত দিল, কিন্তু অহনা উঠছেই না। রবি চিৎকার করে কাঁদছে। হঠাৎ রবির চোখের জল অহনার মুখে পড়তেই অহনা আটকে থাকা এক দীর্ঘশ্বাস ফেলল। রবি আবারও অহনার গলায় নিজের রক্তমাখা হাত বুলালে অহনা আস্তে আস্তে চোখ খোলে। রবি চিৎকার করে অহনাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। অহনা আর একটু ভালো হয়ে গেলে রবির দিকে অবাক নয়নে মুগ্ধ চাহনিতে তাকিয়ে থাকে। হঠাৎ একটা পরী এসে বলল, অনেক বেশি ফাটল ধরে চলে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু না করলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। অহনা বুঝতে পারছে না কি করবে। পাশে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। অহনা তাড়াতাড়ি তার বাবার জ্ঞান ফেরালো। অহনার বাবা চারপাশে তাকিয়ে দেখে ফাটলগুলো আগের থেকে বড় বড় হয়ে গেছে। অহনার বাবা দৌড়ে গিয়ে একটা মশাল নিয়ে আসলো। রবি আর অহনা সেখানেই দাঁড়িয়ে রইল। অহনার বাবা মশালটা এনে হাঁটু গেড়ে রবির সামনে বসলো। মশালটা রবির দিকে ধরে বলল, আজ এই মুহূর্ত থেকে এই পরিরাজ্য রাজা হিসেবে তোমাকে নিজের সব শক্তি আমি তোমাকে তুলে দিলাম। এই রাজ্যের রাজা এখন তুমি। তোমার রাজ্যকে বাঁচানোর দায়িত্ব তোমার। নাও এই মশালটা আর বাঁচিয়ে নাও ধ্বংসের হাত থেকে তোমার দেশকে। রবি জানে না মশালটার কি কাজ আর কি করতে হয় সেটা দিয়ে। তাও কাঁপা কাঁপা হাতে রবি অহনার বাবার হাত থেকে মশালটা নিতেই চারপাশের বাতাস যেন কয়েক গুণ গতিশীল হয়ে উঠল। পরীর দেশে আরও একবার ঝাঁকুনি সৃষ্টি হলো। হঠাৎ রবির শরীরে কেমন যেন পরিবর্তন হতে শুরু করলো। আগের থেকে শক্তি যেন কয়েক গুণ বেশি মনে হচ্ছে। অহনার বাবা রবিকে বলল, এই পরীর রাজ্য বাঁচাতে চাইলে রবিকে সে মশাল দিয়ে একটা মাটিতে আঘাত করতে। রবি মশালটা উপরে তুলতেই আকাশে এক বিকট শব্দ হলো। সাথে সাথে রবি মশালটা দিয়ে মাটিতে সজোরে আঘাত করলো। ফাটল ধরা মাটিগুলোর সাথে সাথে কেমন যেন জোড়া লাগতে শুরু করলো। অহনার মুখে হাসি ফুটে উঠল। রবি অহনাকে বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। অহনা ভালো করে রবির চোখের দিকে তাকাতে রবির চোখের সাথে অহনার চোখের মধ্যে এক অদৃশ্য কানেকশন হলো। সাথে সাথে রবির চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। প্রথম জলের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আগুন ধরে গেল। হঠাৎ করে রবি অজ্ঞান হয়ে গেল। আর অহনার দিক পড়তেই অহনা রবিকে ধরে ফেলল। অহনা রবিকে ধরে নিজের রুমে নিয়ে গেল। অহনার রুমের চারপাশটা বেশ সাজানো, আর সেখানে ছোট ছোট ফুলের গাছ। গাছগুলো ফুলে ভরে আছে। অহনা রবির মুখে পানি দিয়ে জ্ঞান ফিরালো। রবি জ্ঞান ফিরে অপূর্ব এক রুমে নিজেকে আবিষ্কার করে। পাশে তাকিয়ে দেখে অহনা বসে আছে। এইদিকে রাশেদ আর ভার্সিটিতে না গিয়ে রবির বাসায় চলে গেল। রবির সাথে ঘটে যাওয়া সব ঘটনা রাশেদ তার আপুকে বলল। রাশেদের কথা শুনে আপু বেশ চিন্তিত হয়ে গেল। কী করবে আপু বুঝতে পারছে না। তাও কোনো উপায় আছে নাকি দেখতে ভয়ে ভয়ে রবির রুমে গেল।
চারপাশটা দেখছে কিছু পাই কিনা, কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ আপুর মনে হলো, রবি তো অহনাকে ডাকলে শুনতো, তাহলে আমি ডাকলেও শুনবে? এই ভেবে আপু অহনাকে ডাকতে লাগলো। প্রায় 3বার ডাকার পরে অহনার কানে পৌঁছালো। আপু ডাকছে আর চারপাশ দেখছে কখন আসবে অহনা। সে অপেক্ষা করছে। এদিকে অহনা শুনতেই রবিকে বলল, রবি, আপু ডাকছে। আমি এখানে আসার পর থেকে এখানের এই সময় পর্যন্ত কতক্ষণ হবে? অহনা ভেবে বলল, হবে 4 ঘন্টা মতো। তাহলে তো কোনো সমস্যা নেই, চলো পৃথিবীতে যাই। আপু নিশ্চয় অনেক চিন্তা করছে। ওকে চলো, তবে একটা কথা, কি কথা? তুমি এখন পুরোপুরি মানুষ কিংবা জিন নয়। মানে? তোমাকে বাঁচাতে গিয়ে তুমি অর্ধেক মানুষ অর্ধেক। কি? এটা কি করলে তুমি? আমি কিছু করিনি, তোমাকে বাঁচাতে এটা করতে হলো। তাহলে এখন কি হবে? কিচ্ছু হবে না, তুমি যেমন ইচ্ছা তেমন চলতে পারবে। মানুষের মতো চললে মানুষের মতো, পরীর দেশে রাজার মতো চাইলেও চলতে পারবে, সেটা তোমার ইচ্ছা। কিভাবে কি করব তা তো আমি জানি না। চিন্তা করো না, যেসব আমি তোমাকে বলে দেব, আর এইসব জিনিস তুমি নিজে থেকে করতে পারবে যদি চেষ্টা করো তো। ওকে, তাহলে তুমি আমাকে কিছু থিওরি বলে দাও যাতে আমি পৃথিবীতে চলতে কোনো সমস্যা না হয়। অহনা রবিকে বেশ কিছু উপায় বলে দিল। তারপর রবি আর অহনা পৃথিবীতে আসতে শুরু করলো। আপু আর রাশেদ এখনও রবির রুমে দাঁড়িয়ে আছে। হঠাৎ আপুর সামনে রবি আর অহনা দৃশ্যমান হলো। রবিকে দেখার সাথে সাথে আপু কয়েক পা পিছিয়ে গেল, কারণ রবির শরীরে বেশ পরিবর্তন এসেছে। গঠনমূলক অবস্থার পরিবর্তন ঘটেছে। আপু রবি থেকে এমন পরিবর্তনের কারণ জানতে চাইল। রবি চুপ করে আছে। আপু বারবার জোর করতে লাগলো। তারপর অহনা বলে দিল রবিকে রিক্সা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া থেকে এখানে আসা পর্যন্ত। রবির সাথে ঘটে যাওয়া সব কথা অহনা আপুকে বলল। আপু অহনার কথা শুনে বেশ চিন্তিত হয়ে গেল। রবি সাধারণ মানুষ না হলে তো পৃথিবীতে সে থাকবে না, আর পৃথিবী থেকে চলে গিয়েও তার উপর অনেক দায়িত্ব। সব কিছু ভেবে আপু সিদ্ধান্ত নিল যা হয় ভালোর জন্য হয়। রবি যে কোনো সময় চাইলে তো পৃথিবীতে আসতে পারে, আবার পুরো পরিদেশও পরিচালনা করতে পারে। তাহলে রবিকে যেতে দেওয়া উচিত। আপু রবি আর অহনার বিয়েটা দিয়ে দিতে চাইল। অহনার বাবার সাথে দেখা করলো। কোনো আয়োজন ছাড়া বিয়েটা হয়ে গেল। পৃথিবীতে কোনো আয়োজন না হলেও পরিদেশে বিরাট আয়োজন হলো। রবি ক্ষমতায় বসার পর চারদিকে তার শত্রুর সংখ্যা বাড়তে লাগলো। বিভিন্ন জিন মিলে তাকে মেরে ফেলার চক্রান্ত করতে লাগলো। বিয়ের প্রায় মাসখানেক পর রবি আর অহনা রাজ্য ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। সারাদিন বিভিন্ন স্থানে অহনাকে নিয়ে ঘুরে বিকালে চলে এলো। রাতে ঘুমাতে চলে গেল। রবি হঠাৎ স্বপ্ন দেখে অন্য রাজ্যের সাথে তার রাজ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের মূল কারণ কোনো মানুষকে তারা পরিদেশের রাজা হিসেবে মানতে পারছে না। রবির রাজ্যের সবাই রবিকে মন থেকে মেনে নিলেও পাশের রাজ্যের কেউ মেনে নিতে পারেনি। তাদের মনে ভয় ছিল, কারণ আগে বলা ছিল পরীর রাজ্যের সব রাজ্য একজন মানুষের হাতে চলে যাবে, তাই সবাই ভয় পাচ্ছে। হঠাৎ রবির ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে পাশে অহনা নেই। বাইরের দিকে তাকিয়ে দেখে অহনা আকাশ দেখছে। পরীদের তেমন ঘুমাতে হয় না, তাই অহনা আকাশ দেখে প্রায় রাতে। রবি অহনাকে রেখে পাশে বসালো। স্বপ্নের কথা অহনাকে বলতে সে বুঝতে পারে শীঘ্রই যুদ্ধ শুরু হবে। তাও রবিকে তেমন কিছু না বলে শান্ত করে। এর আগে অহনার বাবা এমন স্বপ্ন দেখেছিল আর যুদ্ধও হয়েছিল। সেই হিসেবে এবার যুদ্ধ হবে সেটা অহনা নিশ্চিত। অহনা রবির কাঁধে হাত দিল আর চিন্তা না করতে বলল। পরদিন সকালে অহনা সেনাপতিকে সৈন্য প্রস্তুত করতে বলল। রাজ্যের সবাই ভয় পেয়ে গেল। অহনা হুঁশিয়ারি দিল কেউ তাদের রাজ্য আক্রমণ করতে চাইলে তারাও ছাড় দেবে না, বরং যারা এই রাজ্য আক্রমণ করবে তাদের রাজ্য দখল করা হবে। অহনার এমন হুঁশিয়ারি যেন সবার জন্য বিপদ হয়ে দাঁড়ালো। জলপরীর রাজা অহনার এমন হুঁশিয়ারিতে ক্ষেপে গিয়ে তারাও সৈন্য প্রস্তুত করতে বলল আর রবির রাজ্য আক্রমণ করার সিদ্ধান্ত নিল। রবির কানে এ খবর পৌঁছালে সেও যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। কখন যে যুদ্ধ শুরু হয় তা কেউ বুঝতে পারছে না। হাজারো চিন্তা মাথায় নিয়ে অহনা আর রবি ঘুমাতে গেল। রবি অহনাকে বলল, আচ্ছা, জিনপুরদের সব থেকে দুর্বল দিক কোনটা, মানে যেটার দ্বারা তারা দুর্বল হয়ে যুদ্ধে পরাজয় মনে নেবে? খুব বেশি নয়, মাত্র একটা দুর্বল দিক আছে, আর তা হলো শত্রুর হাত থেকে তরোয়াল ফেলে দেওয়া। আমি বুঝতেছি না, এটা কেমন কথা? চাইলেই তো সে তলোয়ার আবার উঠিয়ে যুদ্ধ করতে পারে। না, পারবে না, কারণ কারো তরোয়াল হাত থেকে একবার পড়ে গেলে তরোয়ালটি নষ্ট হয়ে যায়, মানে মাটিতে পড়ার সাথে সাথে মাটিতে মিশে যায়, তাই উঠাতে পারে না। যুদ্ধে কি সবাইকে যেতে হয়? পৃথিবীর একটা অদ্ভুত নিয়ম, সৈন্যরা যুদ্ধ করবে আর রাজা রাজপ্রাসাদে বসে দেখবে, কিন্তু এখানে সেটা হয় না। রাজা যতক্ষণ যুদ্ধ যাবে না ততক্ষণ সৈন্যরা যুদ্ধ করবে না।
তার মানে রাজাকে যুদ্ধক্ষেত্রে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে শত্রুপক্ষের কোনো সৈন্য রাজার গায়ে হাত তুলতে পারবে না। সৈন্য লড়াই করবে সৈন্যর সাথে, সেনাপতি লড়াই করবে সেনাপতির সাথে, আর রাজা লড়াই করবে রাজার সাথে। তার মানে যদি যুদ্ধ হয় তাহলে আমাকে যুদ্ধক্ষেত্রে যেতেই হবে। হ্যাঁ। তাহলে তো আমাকে বিভিন্ন যুদ্ধের কৌশল জানতে হবে। সেনাপতি সেটা তোমাকে শেখাবে। কাল তুমি সেনাপতির থেকে সেসব শিখে নিতে পারবে চাইলে। পরের দিন রবি সেনাপতির কাছ থেকে পরীর দেশে যুদ্ধের বিভিন্ন কলাকৌশল শিখে নিল। বিকালের দিকে রবি আর অহনা বসে আছে। হঠাৎ সেনাপতি এসে খবর দিল রবির রাজ্যের কিছু অংশ জলপরীর দেশের রাজা আক্রমণ করছে। অনেক সৈন্য মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে রবি দাঁড়িয়ে গেল। অহনা সেনাপতিকে সেখানে থাকতে বলে রবিকে রুমে নিয়ে গেল। রবিকে দাঁড় করিয়ে রেখে অহনা মনে মনে কি যেন পড়া শুরু করলো। হঠাৎ চারপাশে অন্ধকার হতে লাগলো। হঠাৎ বিদ্যুৎ চমকানোর সাথে সাথে অহনা আকাশের দিকে হাত তুলতে একটা মশাল অহনার হাতে চলে আসলো। সেটা নিয়ে অহনা রবির সামনে বসে পড়ল। রবির দিকে মশাল ধরে পড়ল। এই মশাল পৃথিবীর সব থেকে শক্তিশালী মশাল। এটা দিয়ে যে কোনো কাজ সম্ভব, সাবধানে রেখো এটা। রবি অহনার হাত থেকে মশালটা নিল। রবি মশালটা হাতে নিতে তার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ তার শরীর থেকে অনেক ঘাম বের হতে শুরু করলো। হঠাৎ মশালটা রবিকে মাটি থেকে আলাদা করে ফেলতেছে। অহনার সাথে সাথে রহস্যময় এক অদ্ভুত হাসি দিল। রবি সেই হাসির মানে বুঝতে পারল না। হঠাৎ রবি খুব জোরে মাটিতে পড়ে গেল আর মশালটা অদৃশ্য হয়ে কোথায় হারিয়ে গেল। মাটি থেকে উঠেই দেখে অহনার চোখ দিয়ে পানি পড়ছে। রবি আকস্মিকভাবে কেঁপে উঠল অহনার এমন অবস্থা দেখে। কি হলো অহনা, তোমার চোখে পানি কেন? তুমি যুদ্ধে যাবে, আমি এখানে বসে থাকবো, তাই খারাপ লাগছে। যদি আমিও তোমার সাথে যেতে পারতাম কত ভালো হতো। কিন্তু তুমি তো একটু আগে হাসছিলে। ওই মশাল যাতে তোমার কোনো ক্ষতি না করতে করে তাই হাসতে হলো। মানে? ওই মশাল বাবা আমাকে দিয়েছিল, আর দেওয়ার পরে আমার দিকে তাকিয়ে একটা রহস্য হাসি দিয়েছিল। আমি সেই হাসির কারণ জানতে চাইলে বাবা আমাকে বলে, কারো হাতে মশালটা দেওয়ার পর যদি তার দিকে তাকিয়ে না হাসি তাহলে মশালটি ক্ষতি করতে পারে, তাই হাসতে হলো। ও, এখানেও একটা রহস্য। আচ্ছা তুমি চিন্তা করো না, যুদ্ধের মাঠে কেউ আমাকে পরাজিত করতে পারবে না। রবি অহনাকে অনেকক্ষণ বুঝিয়ে অহনার কান্না থামালো। রবি রাজপ্রাসাদ থেকে বের হতে গিয়ে আবারও ফিরে আসলো। সোজা অহনাকে গিয়ে জড়িয়ে ধরলো। অহনার কানে কানে শুধু বলল, ভালোবাসি পরি বউ, অনেক ভালোবাসি গো। তারপর রবি সেনাপতির সাথে চলতে লাগলো যেখানে জলপরীর দেশের রাজা আক্রমণ করছে। রবি আর সেনাপতি সেখানে চলে গেল। রবি সেনাপতিকে বলল জলপরীর রাজার সাথে কথা বলবে। রবির আদেশ পেয়ে সেনাপতি জলপরীর রাজাকে খবরটা দিল। জলপরীর রাজা রবির সাথে কথা বলতে রাজি হলো, কিন্তু সেখানেও জলপরীর রাজা চালাকি করলো। রবির সাথে কথা বলার সময় যদি পারে রবিকে মেরে ফেলবে। রবি আর জলপরীর রাজা একটা তাঁবুর নিচে বসলো। রবি চাচ্ছে যুদ্ধ না করে সমাধান করতে। কেন আপনি যুদ্ধ করতে মরিয়া হয়ে গিয়েছেন? কারণ আমরা কোনো মানুষকে পরীর দেশের রাজা মানতে পারবো না। কেন পারবেন না? মানুষ কি শাসন করতে জানে না? জানি কিনা জানি না, কিন্তু আমরা মানতে পারবো না। তাহলে এখন কি করতে হবে? আপনাকে আপনার দেশে ফিরে যেতে হবে। আর যদি ফিরেও যাই তাহলে পরীর দেশ শাসন করবে কে? সেটা আমরা পরে দেখে নেব, আপনার যে সেসব নিয়ে ভাবতে হবে না। আমার রাজ্যের সবাই খুশি আমাকে রাজা হিসেবে পেয়ে, তাতে আপনার ক্ষতি হচ্ছে কেন আমি বুঝি না। কারণ আমরা পড়েছি মানুষ পরীর দেশে রাজা হলে পুরো সব কয়টা পরীর রাজ্য তার রাজত্বে চলে যাবে। যদি আপনি আপনার সৈন্য নিয়ে এখান থেকে চলে না যান তাহলে বড় ক্ষতি হবে আপনার। আপনার রাজ্য আগে আমার দখলে আসবে। হুমকি দিচ্ছেন? হুমকি আমি দেই না, সতর্ক করে দিলাম। আপনার সময় 1 মিনিট। এই সময়ের মধ্যে আপনি আপনার সব সৈন্য নিয়ে চলে যাবেন, আর না হলে বুঝতে পারছেন কি হতে পারে। আমিও দেখি এক মানুষে আর এক পরীর রাজ্যে রাজা কিভাবে গলা উঁচু করে কথা বলে। জলপরীর রাজা রেগে গিয়ে রবির দিকে তলোয়ার ধরল। রবি শান্ত হয়ে এখনো বসে আছে, শুধু 1 মিনিট সময়টা যাওয়ার অপেক্ষা করছে। হঠাৎ জলপরীর রাজা রবির কাঁধে আঘাত করতে যাবে, তখনই রবি সেখান থেকে সরে গেল। রবির কোমরে আঘাত করতে গেলে আবারও রবি সরে গেল। এভাবে পুরো 1 মিনিট সময় শেষ হয়ে গেল। জলপরীর রাজাকে চমকে দিয়ে রবি হাত থেকে এক সাদা তলোয়ার বের করলো। জলপরীর রাজা রবির কাঁধে আবার আঘাত করতে গেলে রবি নিজের তলোয়ার দিয়ে রাজার তলোয়ারটি ধরে ফেলে। রাজা অনেক চেষ্টা করতেছে যাতে রবির ঘাড়ে চালিয়ে দিতে পারে, কিন্তু অদ্ভুতভাবে রবির তলোয়ার থেকে আলো বের হতে লাগলো আর রাজার তলোয়ার পুড়ে যেতে লাগলো।
রাজা ভয় পেয়ে তাড়াতাড়ি তালোয়ার সরিয়ে নিল, কিন্তু অনেক চেষ্টা করেও পুড়ে যাওয়া তালোয়ার রক্ষা করতে পারল না। হঠাৎ রবি নিজের তালোয়ার দিয়ে রাজার শরীর থেকে গর্দান আলাদা করে ফেলল। রাজা নিজের দাঁতগুলো বের করে দিয়ে পুড়তে লাগলো। অহনা একবার রবিকে বলেছিল, যখন কোনো রাজা পরাজিত হয় আর তাকে মেরে ফেলা হয় যুদ্ধের ময়দানে, তখন সে রাজার গর্দান আগে আলাদা করতে হয়। তারপর যে গর্দান আলাদা করেছে সে যদি তাকিয়ে থাকে তাহলে শত্রু রাজা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রবি তাই করলো। রাজার দিকে চেয়ে থাকতে রাজা পুড়তে লাগলো। একটু পর ছাই হয়ে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ একসাথে সব সৈন্য তালোয়ার ফেলে দিল। রবির সৈন্য আর রাজার সৈন্য সবাই তালোয়ার একসাথে ফেলে দিয়ে রবির দিকে মাথা নিচু করে বসে পড়ল। রবি তাকিয়ে দেখে তাদের অবস্থা। হঠাৎ সবার সামনে রবি আর রাজার সেনাপতি মাথা নিচু করে বসে পড়ল। রবি দুইজনকে ডাকলো। রাজার সেনাপতি একটু দূরে দাঁড়িয়ে আছে। রবি নিজের সেনাপতিকে ডাকলো। ওরা সবাই একই সাথে তলোয়ার ফেলে দিয়ে এভাবে বসে পড়লো কেন? কারণ রাজ যদি মারা যায় তাহলে আর কি নিয়ে যুদ্ধ করবে, তাই সবাই আত্মসমর্পণ করলো। তাহলে এখন সবাই কি আমাকে রাজা মানতেছে? শত্রুপক্ষের সেনাপতি সেটা সিদ্ধান্ত নেবে। যদি সে আপনাকে রাজা মানে তাহলে তাদের রাজ্যেও আপনি রাজা হবেন, আর যদি সে রাজা না মানে তার গর্দান যাবে। যদি আপনি চান, আর না চাইলে ওই রাজ্যের রাজা নতুন কেউ হবে। রবি ভাবলো, এত যুদ্ধ হলো, অনেক সৈনিক মারা গেল, জয় তো পেলাম, কিন্তু জলপুরের রাজ্যের কেউ যদি আবার আক্রমণ করে তাহলে কি হবে? তার থেকে ভালো হবে জলপুরের রাজ্য দখলে নেওয়া। রবি সেনাপতিকে আদেশ করলো। জলপুরের রাজ্যে রবির রাজত্ব চলবে। রবির সেনাপতি জলপুরের সেনাপতির কাছে গেল। তাকে জিজ্ঞেস করলো রবিকে সে রাজা মানবে কিনা, কিন্তু সে রবিকে রাজা হিসেবে মানতে নারাজ। সেনাপতি রবিকে এসে বলল, শত্রুপক্ষের সেনাপতি রবিকে রাজা হিসেবে মানতে পারবে না। রবি তার সেনাপতিকে বলল শত্রুপক্ষের সেনাপতির গর্দান নিতে। রবি প্রথমে ভয় দেখানোর জন্য কথাটি বলছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষে রবি নিজের সেনাপতিকে হুকুম করলো শত্রুপক্ষের সেনাপতির সাথে লড়াই করে তার গর্দান নিতে। বাকি সব সৈনিকদের যুদ্ধ করতে নিষেধ করলো। শুধু যুদ্ধ হবে দুই সেনাপতির মাঝে। দুই সেনাপতি বেশ ভালো যুদ্ধ করতে পারে। হঠাৎ শত্রুপক্ষের সেনাপতি রবির সেনাপতিকে আক্রমণ না করে রবিকে আক্রমণ করে উঠল। আকস্মিকভাবে রবির উপর আক্রমণ করাতে তার হাতে একটু লেগে গেল। রবির হাত থেকে বের হওয়া রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আগুন ধরে গেল। হঠাৎ সে আগুন গিয়ে শত্রুপক্ষের সেনাপতিকে ঘিরে ফেলল। রবির সেনাপতি এই অবস্থা দেখে ভয় পেয়ে রবির কাছে চলে আসলো। এসেই রবির কাছে এই আগুনের কারণ জানতে চাইল। এসব এক অন্য রকম ক্ষমতা, এটা শুধু আমার কাছেই আছে, আর কোনো পরের দেশের রাজার নেই। কি এমন ক্ষমতা যা অন্য রাজার নেই? এই ক্ষমতা হলো, যে আমাকে মারতে চাইবে সে আমার শরীরের রক্ত ঝরালে সে রক্ত আগুনে পরিণত হবে, আর সে আগুন যে আমাকে আঘাত করবে তার চারপাশে ঘিরে ধরবে, আর আমার ইশারায় ওই শত্রুকে পুড়ে ছাই করে দিবে। তাহলে এখন কি তাকে আগুনে পুড়াবেন? না, সে আমাকে আক্রমণ করে বড় ভুল করেছে, তাই তাকে আপনি এক্ষুনি গর্দান নেবেন। আচ্ছা মহারাজ, আমি ওর দেহ থেকে গর্দান আলাদা করছি। রবির সেনাপতি গিয়ে জলপরীর সেনাপতির সামনে দাঁড়াতে জলপরীর তালোয়ার অদৃশ্য হয়ে গেল। আর কিছু সময় দেরি না করে রবির সেনাপতি জলপরীর সেনাপতির গর্দান নিয়ে নিল। রবি যুদ্ধের সব সৈনিককে বলল জলপরীর রাজা হিসেবে রবিকে মানতে। আর কারো সমস্যা আছে নাকি? কিন্তু কেউ উত্তর দিল না। নীরবতা সম্মতির লক্ষণ হলেও রবি ভালোই জানে এরা নীরব মানে রবিকে তারা মানতে পারছে না রাজা হিসেবে। তাও জোর করে রবি জলপরীর দেশে নিজের আধিপত্য বিস্তার করলো। সপ্তাহ খানেক পর থেকে জলপরীর রাজ্যের সবাই রবিকে ধীরে ধীরে রাজা হিসেবে মানতে লাগলো। রবি বুঝতে পারলো আগের রাজা ভালো ছিল না। আরও কয়েক মাস পর জলপরীর রাজ্যের সবাই রবিকে রাজা হিসেবে মেনে নিল। জলপরীর রাজ্যের পুরো নিয়ম পাল্টে ফেলা হলো। সেখানে একটা বিশেষ নিয়ম ছিল, তা হচ্ছে পরীর রাজ্যে যে পরী বিয়ে উপযুক্ত হবে আর সব থেকে বেশি সুন্দরী হবে সে পরী রাজার সাথে এক রাত কাটাবে বিয়ের আগে। রবি এই নিয়ম শোনার সাথে সাথে বাতিল করলো। এভাবে আরও অনেক নিয়ম বাতিল করে, যার ফলে সবাই তাকে মন থেকে মেনে নিতে থাকে। দুই রাজ্য এক রাজার হাতে চলে যাওয়ায় পাশের রাজ্যের রাজাগুলো ভয় পেয়ে যায়। রবি এবার জলপরীদের যুদ্ধের কৌশল শিখে নিল। দুই রাজ্য এক হওয়ায় আরও একটা রাজ্যের রাজা রবির উপর আক্রমণ করে। রবি সে রাজ্যও নিজের করে নেয়। এভাবে অর্ধেকের মতো পরীর দেশগুলো রবির রাজত্বে চলে আসে। প্রতিটি যুদ্ধের শেষে তাদের রাজ্যের কৌশল রবি শিখে নেয়, যে কোনো সময় কাজে লাগাতে পারে বলে। রাতে রবি অহনার পাশে বসে আছে। রবিরও এখন তেমন ঘুমাতে হয় না। বিভিন্ন রাজ্যের ক্ষমতা হাতে নিয়ে তাদের কৌশলগুলো শিখতে শিখতে রবিও তাদের মতো হয়ে গেছে অনেকটা। অহনার পাশে বসে বসে কিছু প্ল্যান করছিল।
অবশ্যই অহনাও তা বুঝতে পারে রবির দিকে তাকিয়ে। অহনার প্রাণ ভোমরা যেন রবির মধ্যে। রবি ভাবছে হঠাৎ পৃথিবী থেকে ঘুরে আসার চিন্তা করলো। অহনাও রবিকে নিয়ে পৃথিবী থেকে একটু ঘুরে আসার চিন্তা করলো। হঠাৎ অহনা বলে উঠল, আচ্ছা, তোমার কি আপুর কথা খুব মনে পড়ছে? অনেক মনে পড়ছে, আর ভার্সিটির বন্ধুগুলোর কথাও মনে পড়ছে। দেখবে তাদের? হ্যাঁ, কিন্তু কিভাবে? অহনার সাথে সাথে একটা লাল কাপড়ের কি যেন পরে বাতাস দিল। হঠাৎ লাল কাপড়টা উড়ে গেল সেখান থেকে, আর সেখানে একটা আয়না দেখলো রবি, যার মধ্যে এক পাশে আপু কি করছে সব দেখা যাচ্ছে। অপরদিকে ভার্সিটি, আর ভার্সিটিতে রাশেদ কি করছে, কার সাথে এমন কি, তারা সবাই কি কথা বলছে সব শোনা যাচ্ছে। রবি অহনার কাছ থেকে এটা কিভাবে করলো তার কৌশল শিখতে চাইল। অহনা রবিকে শিখিয়ে দিল। পরের দিন রবি আর অহনা আপুর কাছে আসলো। যদিও রবি পরীর রাজ্যে দীর্ঘ সময় ছিল, কিন্তু পৃথিবীতে এই সময়টা মাত্র 1 মাসের। আপু আর রবির সাথে অনেক কথা হলো। হঠাৎ আপু বলল, আচ্ছা, আমি চাইলে কি পরি হতে পারবো? তুমি কেন পরি হতে যাবে? তখনই রাশেদ কোথা থেকে চলে এলো। আপুর মতো সেও একই কথা বলল। রবির বুঝতে বাকি নেই তারা রবিকে ছাড়া থাকতে পারছে না। শেষে রবি আপু আর রাশেদকে নিয়ে উড়াল দিল পরীর দেশে। দুইজনকেই সাথে রাখবে রবি। যদি আপু পরি হতে চায় তাহলে রবি আপুকে পরিয়ে বানিয়ে দিবে, আর মানুষ হয়ে থাকতে চাইলেও মানুষ রাখবে। রাশেদ, আপু, অহনা আর রবি একসাথে আছে মানে অনেক কিছু। একের পর এক রাজ্য রবি জয় করেই চলেছে। কোনো বাধা তার সামনে আসতে পারে না। সব বাধা যেন তার এইটুকু ফু দেওয়ার মতো। রবি হয়ে ওঠে আরও শক্তিশালী, আরও অনেক বেশি ভয়ানক। তার সামনে যে আসে তার পরাজয় ঘটবেই। রবি রাজ্য জয় করেই যাচ্ছে। রাতে ঘুমাতে গেলে হঠাৎ অহনা রবির উপরে উঠে আসে। রবি অবাক হয়ে গেল। এভাবে অহনা তার বুকে উঠে বসায়। কি ছোট বাচ্চাদের মতো করতেছো? আমার একটা জিনিস লাগবে রাজামশাই। কি জিনিস বেগম সাহেবা? আমার একটা ছোট্ট রবি লাগবে। ছোট্ট রবি কই? রবি বুঝতে পারলো অহনা কি বোঝাতে চাচ্ছে। কি হলো, কিছু বলছো না যে? ছোট্ট রবি কেন লাগবে তোমার? কেন লাগবে মানে? তুমি জানো না কেন লাগবে? আচ্ছা ঠিক আছে, কালকে এনে দিব। কি কালকে? পরীদের একটা বাচ্চা হতে 2টা বছর লাগে। বলো কি? হ্যাঁ। তাহলে লাগবে না। কি লাগবে না মানে? কালকেই আপুকে বিচার দিব তোমার নামে। হ্যাঁ। এখানে আবার আপুকে টাকার কি আছে? বলো, ছোট রবি দিবে নাকি? হ্যাঁ। আমি তো আর দিতে পারবো না। যদি তুমি চাও তবে ছোট রবি আসার ব্যবস্থা করতে পারি। আমি খুব করে চাই আমাদের একটা বাচ্চা থাকবে। চলো তবে। হ্যাঁ চলো। একটু ওয়েট। কি হলো আবার? আচ্ছা, যে আসবে সে তোমার মতো পরি হবে নাকি মানুষ হবে? সেটা তো জানি না। সেটা না জানলে তো আমি কিছু করতে পারবো না। পরে দেখা যাবে, আগে চলো তো। অহনা রবিকে নিজের বুকে আবদ্ধ করে নিল। রবিও খুব শক্ত করে অহনাকে নিজের বুকে আবদ্ধ করে নিল। বাকিটা না হয় ইতিহাস হয়েই থাকুক, সেটা জানার দরকার নেই আপনাদের। এভাবে চলতে থাকুক না রবির রাজ্য জয়, আর থেকে যাক অহনার এমন ভালোবাসা।